দেখেন, সেল মেমব্রেন এটা ইউক্যারিওটিক সেলের যে আমরা আগের দিন শুরু করেছিলাম, যে ইউক্যারিওটিক সেলের এন সেল এনভেলপ যে পার্টটা ছিল, মানে সেলের কভারিং। এই সেল এনভেলপ প্ল্যান্ট সেল হোক অ্যানিমাল সেল হোক দুজনেরই সেল মেমব্রেন থাকে। কিন্তু প্ল্যান্ট সেলের সেল ওয়ালের পরে সেল মেমব্রেন থাকে, আর অ্যানিমাল সেলের সবার বাইরেই সেল মেমব্রেন। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই সেল মেমব্রেনটা কিভাবে কে আবিষ্কার করলো, মানে কে ডিসকভার করলো কি না কি, এটা একটু দেখে দাও। কোন সেলের সেল মেমব্রেন ডিসকভার করলো এগুলোও দেখে নাও। যে ফার্স্ট প্যারাটা, যে দ্য ডিটেইল স্ট্রাকচার অফ মেমব্রেন ওয়াজ স্টাডিড অনলি আফটার দ্য অ্যাডভেন্ট অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হওয়ার পরে 1950-তে লাইট মাইক্রোস্কোপে সেল মেমব্রেনের ডিটেইল স্ট্রাকচার দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হলো তারপরে। আর তারপরে অন্যান্য সায়েন্টিস্টরা স্পেশালি হিউম্যানের রেড ব্লাড সেল এর সেল মেমব্রেনটা অবজার্ভ করে দেখে যে সেল মেমব্রেনের স্ট্রাকচারটা এরকম হয়। পরে রেড ব্লাড সেল ছাড়াও অন্যান্য সেলেরও পরে দেখে সেল মেমব্রেনের স্ট্রাকচার মোর অর লেস সেম। এইবার সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন মেইনলি যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে লিপিড। কোন ধরনের লিপিড? ফসফোলিপিড। এবার লিপিড মানে কি? লিপিড মানে হচ্ছে ফ্যাট। হ্যাঁ, ফ্যাট। দেখো, আমি লিপিডের স্ট্রাকচার যদি তোমাদেরকে বলি, লিপিডের একটা স্ট্রাকচারের মধ্যে চারটা ইউনিট থাকে, এরকম মানে ই এর মতো করে ভাববা। একটা ইউনিট, এই যে এটা, এসো তাড়াতাড়ি। একটা ইউনিট হচ্ছে, এটাকে বলে গ্লিসারল। হুম, এগুলো আঁকাবে না, এগুলো বায়োমলিকুলস চ্যাপ্টারে আমি পড়াবো আবার। আর তিনটা থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তিনটা থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এরকম করে। একটা গ্লিসারল তিনটা ফ্যাটি অ্যাসিড দিয়ে একটা ফ্যাট বা একটা লিপিড তৈরি হয়। এবার যদি লিপিডের সাথে ফসফেট গ্রুপ লেগে থাকে, ফসফেট গ্রুপ, যদি এই লিপিডের সাথে এই জায়গাটায় লেগে থাকবে ফসফেট গ্রুপ, যদি লেগে থাকে, মানে মেইনলি ফসফরাস যদি থাকে, তাহলে এটাকে বলবো ফসফোলিপিড। স্যার, এরকম লিপিড কত রকমের হয়? অনেক রকমের লিপিড হয়, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এরকম অনেক ধরনের লিপিড হয়। তো ওটা তোমাদের পড়ার বিষয় না, তোমরা খালি মনে রাখবা সেল মেমব্রেনের যে লিপিডটা ওটা হচ্ছে ফসফোলিপিড, ফসফেট গ্রুপ থাকে। এবার এই লিপিডের স্ট্রাকচার কিরকম হয় স্যার? লিপিডের স্ট্রাকচারটা এই যে এরকম হয়। এইরকম হয় হচ্ছে লিপিডের স্ট্রাকচার, যার একটা হেড থাকে আর দুটো টেইলস থাকে। এবার হেডটাকে বলেছে হচ্ছে পোলার হেড, আর টেইলটাকে বলে হচ্ছে নন পোলার টেইলস। এবার পোলার কি আর নন পোলার কি, এটা কেমিস্ট্রির ব্যাপার। আমি যদি তোমাকে বলি, ধরে নাও এটা একটা মলিকিউল, এই মলিকিউলের একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে এটাকে বলে পোলার, পোলার মলিকিউল। যদি ওর এন্ড গুলো আয়োনাইজড হয়, আয়নস যদি থাকে, তাহলে বলে পোলার। আর যদি কোনো সাবস্টেন্সের এরকম পোলারিটি না থাকে, মানে কোনো সাইডে প্লাস কোনো সাইডে মাইনাস এরকম যদি না থাকে, কোনো আয়নস যদি দুটো টার্মিনালে কোনো যদি আয়ন না থাকে, তাহলে বলে নন পোলার। বুঝলা কথাটা? এগুলো কিন্তু খুব মানে ব্যাপার কি বলতো, অ্যানাটমিক্যাল কথা বলে দিচ্ছি। এগুলো নেই লেখা, বাট বইতে লেখা আছে পোলার নন পোলার। এবার তোমরা যদি নাই জানো পোলার জিনিসটা কি, নন পোলার জিনিসটা কি, তাহলে ওটা মুখস্থ থাকবে না। তো এবার যেমন দেখো, এই যে এই হেডটাকে আর টেলটাকে যদি বড় করি, এই যে দেখো, এই যে হেড, এই যে হেডটাকে বড় করে দেখানো হয়েছে, ঠিক। আর টেইলটাকেও, এই যে দুটো টেইলকেও বড় করে দেখানো হয়েছে। এবার আমি যে লিপিডের স্ট্রাকচারটা আঁকালাম আর ওই লিপিডের স্ট্রাকচারটা প্রায় সেমই আছে। হ্যাঁ, ও, আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ।
এই লিপিডের স্ট্রাকচারটা আর এই লিপিডের স্ট্রাকচারটা প্রায় একই। কেন একই আমি দেখাচ্ছি। এই লিপিডের আমার লিপিডের স্ট্রাকচারে এই যে লাস্টের যে ফ্যাটি অ্যাসিডটা আমি ড্র করেছি, ওটা এই দিকে ড্র করেছি, মানে রাইট সাইডে ড্র করেছি। হ্যাঁ, কিন্তু ওইখানে যে পিকচারটা আছে ওই পিকচারটাতে এই লাস্টের ফ্যাটি অ্যাসিডটা এই দিকে ড্র করা, এই দিকে। দেখো, এই যে এই দিকে একটা, বুঝতে পারছো? তারপরে এই দিকে একটা, এই যে হয়ে গেল প্রথম দুটো, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে এই দিকে একটা, এরকম করে ড্র করা আছে। এই যে লাস্টেরটা হচ্ছে এটা, বুঝলা? একই স্ট্রাকচার, কিন্তু এই লিপিডটার স্পেশালিটি আছে। এটা আমি নর্মাল লিপিড আঁকালাম, নর্মাল ফ্যাটের স্ট্রাকচার, কিন্তু ওই লিপিডটা একটু স্পেশাল আছে। এই লিপিডটার নাম কি আমি বললাম, কি লিপিড বলো তো? ফসফোলিপিড। ফসফোলিপিড। তার মানে এই লিপিডের মধ্যে কি গ্রুপ আছে বললাম? ফসফেট গ্রুপ আছে। এই যে দেখো এই জায়গাটায় ফসফেট গ্রুপ, এই যে দেখো পি লেখা আছে, পি মানে ফসফরাস, এইটা হচ্ছে ফসফেট গ্রুপ। আর এই ফসফেট গ্রুপটার, এটা, এই হেডটা কিরকম বললাম, পোলার না নন পোলার বললাম? হেডটাকে কি বললাম, পোলার না নন পোলার? পোলার। তার মানে এর একটা টার্মিনালে পজিটিভ, একটা টার্মিনালে নেগেটিভ থাকবে। কোথায় দেখবা? এই যে দেখো এখানে পজিটিভ দেওয়া, পজিটিভ, আর এই জায়গাটায় দেখো নেগেটিভ দেওয়া, নেগেটিভ। তাই হেডটা হচ্ছে পোলার, ওর একটা টার্মিনাল পজিটিভ, একটা টার্মিনাল নেগেটিভ। কিন্তু ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারে দেখো, এই যে এটা ধরে নাও, এই যে এইটা হচ্ছে গ্লিসারল, আর এইদিকে এইটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, আর এটা একটা ফ্যাটি অ্যাসিড। এই লাস্ট যে ফ্যাটি অ্যাসিডটা যার সাথে ফসফেট গ্রুপ লেগে আছে ওটা পোলার, সেই জন্য হেডটাও হয়ে গেল পোলার। কিন্তু যে বাকি দুটো ফ্যাটি অ্যাসিড আছে, মানে টেইলের যে দুটো ফ্যাটি অ্যাসিড আছে, এর কোনো টার্মিনালেই দেখো পজিটিভ নেগেটিভ এরকম কোনো ব্যাপার নেই। তাই এটা হচ্ছে নন পোলার। বুঝতে পারলাম? এবারে পোলার নন পোলারের একটা নেচার আছে। কি নেচার? যে ওয়াটার, H2O, ওয়াটারের কথা ভাবো। ওয়াটারের মলিকিউল, মলিকিউলার লেভেল যদি আমি ওয়াটারকে ব্রেকডাউন করি, ওর মধ্যে থাকে একটা H+ আর একটা OH-। এই যে দুটা H, একটা O, H2O। তাহলে ওয়াটারকে আমি পোলার বলবো না নন পোলার বলবো বলো তো? ওয়াটারকে আমি পোলার বলবো না নন পোলার বলবো? পোলার বলবো, কারণ ওর মধ্যেও কিন্তু H+OH- দুটো টার্মিনালে দুই ধরনের আয়নস আছে। তো কি হয় যে পোলার হেড, তাই পোলার ওয়াটারের দিকে অ্যাট্রাক্টেড থাকে। পোলার, একটা পোলার সাবস্টেন্স আর একটা পোলারের দিকে অ্যাট্রাক্টেড থাকে, এর পজিটিভ দিকটা এর নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাই হেডটাকে বলা হয় হাইড্রোফিলিক। হাইড্রো মানে ওয়াটার, আর ফিলিক মানে অ্যাট্রাকশন। তার মানে হেডটা, হেডটা হচ্ছে তোমার ওয়াটারের দিকে অ্যাট্রাক্টেড হয়। আর কিন্তু টেইল গুলো, টেইল যেহেতু নন পোলার, নন পোলার সবসময় পোলার পার্টিকেলের থেকে দূরে সরে যায়। তার মানে যদি এখানে, এখানে কোথাও যদি ওয়াটার আসে, ওয়াটার তো পোলার, তখন টেইল গুলো দূরে সরে যাবে, টেইল গুলো এই ওয়াটারের থেকে দূরে সরে যায়। কারণ তেলটা কি বললাম, নন পোলার, আর ওয়াটার হচ্ছে পোলার। সেই জন্য পোলার, নন পোলার কোনো সাবস্টেন্স পোলারের থেকে ডিফ্র্যাক্টেড হয়, মানে দূরে সরে যায়। আর এটা অ্যাট্রাক্টেড হয়, যেহেতু দুটাই পোলার। কিন্তু এর মধ্যে তো কোনো আয়নস নেই, তেলের মধ্যে তো কোনো আয়নস নেই, তাই কিভাবে অ্যাট্রাক্টেড হবে? অ্যাট্রাক্টেড না হয়ে ওটা দূরে সরে যায়। সেই জন্য টেইল পোর্শনটাকে বলা হয় হাইড্রোফোবিক। হাইড্রো মানে ওয়াটার, আর ফোবিক মানে হচ্ছে ফিয়ার, মানে ভয়, মানে, সরি, PHO হবে একটা, হাইড্রোফোবিক, মানে ওয়াটারের থেকে ভয় পায়, মানে ওয়াটারের থেকে দূরে সরে যায়। সেই জন্য আমি যদি একটা সেলের মেমব্রেনের, ধরে নাও এটা একটা অ্যানিমাল সেল, এই অ্যানিমাল সেলের কথা যদি ভাবি, এই অ্যানিমাল সেলের সেল মেমব্রেনের দুটো লিপিডের লেয়ার হয়। দুটো লেয়ার, এই যে দেখো এরকম স্ট্রাকচার দিয়ে, এটা একটা লেয়ার আর এটা একটা লেয়ার, তাহলে বলবো ফসফোলিপিডের বাই লেয়ার। তাহলে যদি ফসফোলিপিডের বাই লেয়ার স্ট্রাকচারটা এরকম করে আমি
যদি আঁকাই, ধরে নাও এইটুকুনি পোর্শনটাতে যদি আমি আঁকাই, তো দেখা যাচ্ছে কি হেড গুলো, মানে বাইরের লেয়ারের হেড গুলো বাইরের দিকে আর ইনার লেয়ারের হেড গুলো ভিতরের দিকে, কিন্তু টেইল গুলো মাঝখানে। কেন? কারণ সেলের ভিতরে ওয়াটার আছে, সাইটোপ্লাজমের মধ্যেও ওয়াটার আছে, সেলের বাইরে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে ওখানেও ওয়াটার আছে। এবার হেড পোর্শন গুলো ওয়াটারের দিকে অ্যাট্রাক্টেড বললাম, হাইড্রোফিলিক, সেই জন্য হেড গুলো বাইরের দিকে থাকে। কিন্তু টেইল গুলো কি ওয়াটারের থেকে দূরে থাকে, তো ওয়াটার যদি এখানে থাকে টেইল থাকবে ভিতরের দিকে, ওয়াটার যদি এখানে থাকে টেইল থাকবে এখানে এই দিকে, ভিতরের দিকে, যেহেতু টেইল গুলো হাইড্রোফোবিক। স্যার কি হবে যদি আমার এই সেল মেমব্রেনের ভিতরে যদি ওয়াটার ঢুকে যায়? ওয়াটার ঢোকা একটা জিনিস, ওয়াটার ঢুকে স্টে করা একটা জিনিস। ওয়াটার ঢুকতে পারে কিন্তু ঢুকে সঙ্গে সঙ্গে সেলের ভিতরে ঢুকে যেতে হবে। কিন্তু যদি ওয়াটার ওখানে স্টে করে তাহলে কি হবে? স্টে করলে তোমার যেহেতু টেইল গুলো হাইড্রোফোবিক, সেই জন্য টেইল গুলো বাইরের দিকে চলে যাবে আর হেড গুলো ভিতরের দিকে চলে আসবে, উল্টা হয়ে যাবে। তখন গোটা সেল মেমব্রেনের স্ট্রাকচারটাই কোল্যাপস করে যাবে। বুঝতে পারলা? এরকম হচ্ছে এই ব্যাপারটা। তাহলে দেখো এখানে আমাদের এখানে কি লেখা আছে, এবার এবার গোটাটা এনসিইআরটি তে যা লেখা আছে এবার কোনো মানে অসুবিধা হবে না, ক্লিয়ার হয়ে যাবে। যে these studies show that the cell membrane is majorly composed of lipid। আর একটা জিনিস আছে প্রোটিন, প্রোটিনটা আমি পরে বলছি। প্রথমে লিপিডটা দেখে নাও। লিপিড যেগুলো মেজরলি হচ্ছে ফসফোলিপিড, দ্যাট আর অ্যারেঞ্জড ইন এ বাই লেয়ার, দুটো লেয়ার থাকে বললাম। Also the lipids are arranged within the membrane with the polar head towards the outer side and hydrophobic tail towards the inner part। পোলার হেড, পোলারের পাশে ব্র্যাকেটে লিখে রাখো হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক লিখে রাখো, হাইড্রোফোবিক পোলার হেড টুয়ার্ডস দ্য আউট, সরি সরি, সেই ভুল ভুল লিখলাম। ঠিক ঠিক, পোলার মানে হচ্ছে হাইড্রোফিলিক, PHILLIC, ফিলিক, ফিলিক। Hydrophilic polar heads towards the outer side and the hydrophobic tails towards the inner part। এবার হাইড্রোফোবিক এর পাশে আবার এটাও লিখে রাখতে পারো ব্র্যাকেটে নন পোলার। হ্যাঁ, কার কোন? ধরো, this ensures that the non-polar tails of saturated hydrocarbon is protected from the aqueous environment। aqueous মানে কি ওয়াটার, ওয়াটারের থেকে যাতে প্রোটেক্টেড থাকে তাই ওগুলো ভেতরের দিকে থাকে। স্যার এবার স্যাচুরেটেড কথাটার মানে কি? স্যাচুরেটেড হাইড্রোকার্বন কথাটার মানে কি? ক্লাস 10 এর লাস্ট চ্যাপ্টারে তোমরা পড়েছিলে কার্বন, স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড আর আনস্যাচুরেটেড অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মনে পড়ছে? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কার্বনের কম্পাউন্ডস। তো এখানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কাকে বলে? যার মধ্যে হাইড্রোকার্বন কাকে বলে? প্রথম কথা, যেই সাবস্ট্যান্স গুলো বা যেই কম্পাউন্ড গুলো শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, তাই কি না? এই যে দেখো কার্বন আর হাইড্রোজেন দিয়ে গোটাটা তৈরি, তাই হাইড্রোকার্বন। অক্সিজেনটা, এটা অক্সিজেনটা প্রথমে, অক্সিজেনটা শুরু থেকেই ছিল না, বুঝলা? ওটা এই যে এই তোমার হচ্ছে গ্লিসারলের সাথে বাইন্ড করার সময় ওই অক্সিজেনটা আসে ওয়াটার থেকে, অক্সিজেনটা আগের থেকে থাকে না। হ্যাঁ, তাই এই অক্সিজেনটাকে কনসিডার করবো না। তো এবার দেখো, উম, আর স্যাচুরেটেড কথাটার মানে কি? সবগুলোই কি বন্ড? সিঙ্গেল বন্ড। যদি এরকম, যদি সবগুলো এই যে ফ্যাটি অ্যাসিড, এই যে এটা এই তেলগুলো কি বললাম? ফ্যাটি অ্যাসিড, তাই তো? ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন দিয়েই তৈরি। যদি কোনো ফ্যাটি অ্যাসিডের মধ্যে সবগুলোই সিঙ্গেল বন্ড থাকে তাহলে ওটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাহলে ওটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু যদি কোথাও এই যে ডাবল বন্ড, এই জায়গাটায় ডাবল বন্ড আছে যেখান থেকে এরকম বেঁকে গেছে, তাহলে ওটাকে বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো কথাটা হচ্ছে যে যদি লিপিডের মধ্যে, মানে আমাদের এই যে লিপিডের মধ্যে যদি সবগুলো ফ্যাটি অ্যাসিডই স্যাচুরেটেড হয় তাহলে স্যাচুরেটেড লিপিড, আর যদি একটাও ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড হয় তাহলে আনস্যাচুরেটেড লিপিড। কি বুঝলা?
তো এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই গোটা স্ট্রাকচারটা, এটা এখানে যেহেতু একটা একটা ফ্যাটি অ্যাসিড আমি ডবল বন্ড পাচ্ছি মানে আনস্যাচুরেটেড, তাই এই স্ট্রাকচারটা আনস্যাচুরেটেড। কিন্তু তোমাদের বইতে কি লেখা আছে? আনস্যাচুরেটেড একটাও না, মানে সুবিধার জন্যই লেখা আছে, আনস্যাচুরেটেড এর ঝামেলাটা ঢুকায়নি। এখানে শুধু লেখা আছে যে যে ফ্যাটি অ্যাসিড গুলো মানে টেইল গুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন দিয়ে তৈরি, শুধু। ঠিক, is protected from the aqueous environment. In addition to phospholipid, membrane also contains cholesterol ও থাকে, মনে রেখো, কোলেস্টেরল ও থাকে, মানে তোমার ইয়ের মধ্যে, সেল মেমব্রেনের মধ্যে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? যে সেল মেমব্রেন লিপিড, মেইনলি ফসফোলিপিড দিয়ে তৈরি। এখন যদি তোমাদেরকে ওই ছবিটা না দেখাতাম, এই প্যারাটা কিছুই বুঝতে পারতাম না। হাইড্রোফোবিক, পোলার, স্যাচুরেটেড, এগুলো কিন্তু অতটা ব্রেকডাউন করা নেই এনসিইআরটি। এখন আশা করি অসুবিধা হবে না, তাই তো? এবার লিপিড ছাড়া আর কি থাকে? লিপিড ছাড়া সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন থাকে। এটা অনেক পরে ডিসকভার হয়েছে যে সেল মেমব্রেনের মধ্যে লিপিড ছাড়াও যে প্রোটিন থাকে, এটা অনেক পরে ডিসকভার হয়েছে। তো প্রোটিন আর কি থাকে? প্রোটিন থাকে আর কার্বোহাইড্রেটও থাকে, প্রোটিনও থাকে আর কার্বোহাইড্রেটও থাকে। এবার দেখো, যদি আমি একটা সেল মেমব্রেনের স্ট্রাকচার ড্র করি, এই যে লিপিডের হেড গুলো বাইরের দিকে, টেল গুলো ভেতরের দিকে, এরকম করে যদি ড্র করি, এর মাঝখানে মাঝখানে প্রোটিন গুলো এমবেডেড থাকে এরকম করে, এর মাঝে মাঝে প্রোটিন গুলো এমবেডেড থাকে। তারপরে আবার লিপিড থাকে, আবার লিপিড থাকবে, তারপরে মনে করো আবার একটা প্রোটিন আছে, আবার একটা প্রোটিন, তারপরে আবার লিপিড, তারপরে আবার এর মধ্যে মধ্যে আবার প্রোটিন। তো আমরা দেখতে পাচ্ছি কোন কোন প্রোটিন লিপিডের গোটা লেয়ারটাকেই, মানে দুটো লেয়ারকেই কভার করেছে, সেগুলোকে বলে ইন্টিগ্রাল প্রোটিন অর ইন্ট্রিনজিক প্রোটিন। আর কোন কোন প্রোটিনকে দেখছি আইদার আপার লেয়ার অফ লিপিড অর লোয়ার লেয়ার অফ লিপিড কে কভার করেছে, সেগুলোকে বলা হয় পেরিফেরাল অর এক্সট্রিনজিক প্রোটিন, পেরিফেরাল অর এক্সট্রিনজিক প্রোটিন। আর আরো কি থাকে বললাম? এই যে কার্বোহাইড্রেটও কিন্তু থাকে প্রোটিন গুলোর সাথে লেগেই থাকে, দেখো। এই যে দেখো এখানে একটা লেখা আছে যে সুগার, এই যে দেখো সুগার লেখা আছে। সুগার মানে কি? কার্বোহাইড্রেট, সুগার মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে? তো স্যার, এই যে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিনটা ধরে নাও এই যে এইটা হচ্ছে, দেখো শুধু লোয়ার লেয়ারেই আছে, তাহলে এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আপার লেয়ার না, যেটা দুটো লেয়ারকেই কভার করেছে, লিপিডের ওপরের লেয়ার নিচের লেয়ার দুটোকেই কভার করেছে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল। আর যেটা যে কোনো একটা লেয়ারে থাকে সেটা হচ্ছে এক্সট্রিনজিক অর পেরিফেরাল। বুঝলাম? স্যার এগুলো কোন ধরনের প্রোটিন আবার? এই প্রোটিন গুলোকে বলা হয় রিসেপ্টর প্রোটিন, এগুলোকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। স্যার এই রিসেপ্টর প্রোটিনের ফাংশন কি? ধরো নাও অন্য সেল থেকে কোনো একটা কেমিক্যাল এসে এই রিসেপ্টরে গিয়ে লাগলো, অন্য সেল থেকে, পাশে মনে করো একটা সেল আছে, এই সেলটা মনে করো সেল ডিভিশন করবে। সেল ডিভিশন তোমরা জানো, একটা সেল থেকে মাইটোসিস বা মিওসিস সেল ডিভিশন হওয়া। তো সেল ডিভিশন হওয়ার আগে, একটা সেল সেল ডিভিশন হওয়ার আগে কিছু কেমিক্যাল রিলিজ করে আর পাশের সেলগুলোকে মেসেজ পাঠায়। ধরে নাও এটা একটা সেল, যে আমি সেল ডিভাইড করছি, তখন পাশের সেলে এই কেমিক্যাল গুলো লেগে যায়, ওটাকে রিসিভ করে এই রিসেপ্টর গুলো, আর এই কেমিক্যালি এই মেসেজটা চলে যায় এই সেলের ভিতরে। তখন এই সেলটা ডিসাইড করে যে আমিও ডিভাইড করব কি করব না। এগুলোকে বলা হয়, হ্যাঁ সুগার, মানে এই যে প্রোটিন গুলোর সাথে সুগারও লেগে থাকে, ওগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে। হুম। তো এই সেলটা ডিসাইড করবে যে আমি ডিভাইড করব কি করব না, যদি দরকার পড়ে, যদি ও রেডি থাকে তাহলে ডিভাইড করবে, যদি দরকার না পড়ে তাহলে ডিভাইড, এটাকে বলা হয় সেলুলার
মেসেজিং এটাকে বলা হয়। সেল টু সেল নিজেদের মধ্যে মেসেজ দেওয়া নেওয়া করে। শুধুমাত্র যে সেল ডিভিশনের সময় মেসেজ করবে তা না, যদি এই সেলটাকে কোনো ভাইরাস, যদি এই সেলটাকে কোনো ভাইরাস অ্যাটাক করে, তখনও এই সেলটা তো মারা যাবে, কিন্তু মারা যাওয়ার আগে কিছু কেমিক্যাল রিলিজ করে পাশের সেলগুলোকে ওয়ার্ন করে। হুম। তো ওইটা হচ্ছে তোমার এই রিসেপ্টর গুলো এইগুলোকে রিসিভ করে। স্যার ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন কি? ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন হচ্ছে, এগুলো জেনারেলি চ্যানেল বা পাম্প হিসাবে কাজ করে। এই ইন্টিগ্রাল প্রোটিন গুলোর মাঝখান দিয়ে প্যাসেজ আছে, ইন্টিগ্রাল প্রোটিন গুলোর মাঝখান দিয়ে প্যাসেজ আছে। তো এই প্যাসেজ দিয়ে কিছু কিছু জিনিস বাইরের থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যাওয়া আসা করতে পারে। কোন জিনিসগুলো যাওয়া আসা করতে পারে? ধরো না, আমি তোমাকে বললাম সোডিয়াম আয়ন। এবার বলো তো, সোডিয়াম আয়নটা পোলার না নন পোলার? এটা আয়োনাইজ, তাহলে এটা পোলার না নন পোলার? অবভিয়াসলি এটা কিন্তু পোলার। ঠিক আছে, সোডিয়াম আয়ন তো একা একা থাকে না। ধরো NaCl, Na প্লাস Cl মাইনাস, তাহলে একদিকে প্লাস একদিকে মাইনাস, সরি Cl হবে, একদিকে প্লাস একদিকে মাইনাস, মানে শুধু পোলার। তো আমি Cl মাইনাসটাকে আপাতত বাদ দিলাম, তো পোলার। এবার আমাদের ইয়েগুলো কি তোমার, লিপিডের যে টেইল গুলো আছে, টেইল গুলো আবার কি পোলার না নন পোলার? নন পোলার। তাহলে পোলার আয়নটা কি নন পোলার টেইলের ভিতর দিয়ে যেতে পারবে? পারবে না। তখন এটা হচ্ছে এই ইন্টিগ্রাল প্রোটিনের ভিতর দিয়ে যায়। তো এগুলা চ্যানেল বা পাম্প হিসাবে কাজ করে। পাম্প হিসাবে কাজ করলে এটিপি খরচ করতে হয়। ধরে নাও পটাশিয়াম আয়নকে বাইরে বের করতে হবে, পটাশিয়াম আয়নকে বাইরে বের করতে হবে, তখন এইখানে এটিপি খরচ হয়। এটিপি মানে আমরা জানি কি, এনার্জি, মনে আছে ছোটবেলার পড়া, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটিপি খরচ করে, এটিপি যদি আহ, তোমার স্পেন্ড হয়, তাহলে ওই এটিপি ব্রেকডাউন হয়ে এডিপি প্লাস ফসফেট হয়ে যায়, মনে আছে? তখন এখান থেকে এনার্জি রিলিজ হয়, ওই এনার্জি দিয়ে পটাশিয়াম আয়নকে ভিতর থেকে বাইরে বের করে দিবে। আর এগুলো কোন কন্ডিশনে হয়? ধরে নাও এটা লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশনের দিকে হয়, মানে অপোজিট অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে লো থেকে হাই। জেনারেলি সাবস্টেন্সের মুভমেন্ট, যেমন ডিফিউশন, ডিফিউশন কোন কনসেন্ট্রেশন থেকে কোন কনসেন্ট্রেশনের দিকে হয়? হাই টু লো। ওখানে এনার্জি খরচ করার দরকার নেই। কিন্তু যদি লো টু হাই, যদি লো টু হাই পাস করতে হয়, তা ধরে নাও তুমি একটা তুমি একটা 2 or 3 স্টোরের বিল্ডিং এ ওপর থেকে নিচে নামছো, তোমার অত এনার্জি লাগবে? সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামছো একটা ব্যাগ নিয়ে, তাহলে তোমার এনার্জি লাগবে না। হাই টু লো, ওপর থেকে নিচে, হাই টু লো, এনার্জি অত লাগবে না। কিন্তু লো টু হাই, মানে নিচতলা থেকে উপর তলায় উঠতে, লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, তখন আবার এনার্জি লাগবে। তাই এগুলা এই চ্যানেল প্রোটিন, মানে ইন্টিগ্রাল প্রোটিন গুলো চ্যানেল বা পাম্প হিসাবে কাজ করে, যেখানে এটিপি খরচ করে লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশনের দিকে সাবস্টেন্সকে পাস করে। এগুলো এবার কেন পাস করে ওগুলা কোশ্চেন করো না, এগুলা হচ্ছে সেলের কেমিক্যাল ব্যাপার। সেলের অনেক ভিতরে, ওগুলোকে বলা হয় সেল বায়োলজি। ওগুলা গ্রাজুয়েশন লেভেলে আছে, বা যদি নিট করো নিট লেভেলে ওগুলো আছে, মানে তখন ডক্টরি করবা তখন। তো ওগুলো এখনকার বলার বিষয় না যে কেন সোডিয়াম আয়ন ঢুকছে পটাশিয়াম আয়ন বেরোচ্ছে, বা ওগুলা পরের ব্যাপার। যেমন এগুলো কিডনিতে অনেক কাজে লাগে, কিডনি তোমাদের আছে, তখন আমি সোডিয়াম পটাশিয়ামের যে প্যাসেজটা ওটা একটু বুঝিয়ে দেবো। তো এই প্রোটিন গুলোর অনেক রকমের ফাংশন আছে। কোনো প্রোটিন পাম্প চ্যানেল, কোনো প্রোটিন তোমার হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে। এগুলো ভেরিয়াস ফাংশনস আছে, ওই ফাংশনস গুলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রোটিন আমি বলে দিলাম যে তাহলে এখানে স্যার লিপিড আর প্রোটিন কোনটা বেশি থাকে? যে দেখো লেখা আছে, দ্য রেশিও অফ প্রোটিন এন্ড লিপিড ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট সেল টাইপস, বাট জেনারেলি তোমার 52% থাকে প্রোটিন আর 40% থাকে হচ্ছে লিপিড। 52% প্রোটিন, 40% লিপিড। হ্যাঁ, বাকি 8% সুগার, কোলেস্টেরল। এই যে এখানে বললাম যে কার্বোহাইড্রেট থাকে, আবার ওই যে উপরের দিকে বললাম যে কোলেস্টেরল থাকে, কোথায় যেন লেখা ছিল, কোলেস্টেরলও থাকে কিন্তু। এই এই যে কোলেস্টেরল, এগুলো থাকে। দেখো শুধু যে এই 4-5টা জিনিস দিয়ে সেল মেমব্রেন তৈরি তা না, এটা ক্লাস 11 এর লেভেলে, তাই কম জিনিস দিয়েছি। এর থেকে আরো অনেক অনেক কিছু থাকে। তো যাই হোক, আমি যদি এবার
এই সেল মেমব্রেনটার 3D স্ট্রাকচার ড্র করি, এই ধরনের 3D স্ট্রাকচার, এই যে এরকম এরকম 3D স্ট্রাকচার ড্র করি, তাহলে এটা হচ্ছে একটা লিপিডের লেয়ার, এটা একটা লিপিডের লেয়ার, এটা একটু এরকম মানে স্প্রেড করে দেখিয়েছি। তাহলে এই যে দেখো এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এই যে এগুলো ইন্টিগ্রাল প্রোটিন, এই যে দেখো মাঝখান থেকে প্যাসেজ দেখা যাচ্ছে। হুম। আর এই যে শুধু মনে করো এইটা এইটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, শুধু লোয়ার লেয়ারেই আছে। তো আমরা যদি লিপিডটার এরকম 3D স্ট্রাকচারটা দেখি, এরকম 3D স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখবো কি যে লিপিডের লেয়ারের মধ্যে প্রোটিনের হেড গুলো এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? প্রোটিনের এগুলো রিসেপ্টর। এই যে দেখো এখানে কোলেস্টেরল দেওয়া আছে, সুগার চেনও দেওয়া আছে, এগুলো। তো ব্যাপারটা কি যে লিপিডের স্টেট কি, লিপিডের স্টেট নাইদার নাইদার সলিড নর লিকুইড, সলিড আর লিকুইডের মাঝখানে লিপিড গুলোর কথা বলছি, লিপিড গুলোর কথা। লিপিড গুলো নাইদার সলিড নর লিকুইড, সলিড আর লিকুইডের মাঝখানের স্টেটকে কি বলে বলো তো? প্লাজমা। সেই জন্য সেল মেমব্রেনের আর একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবার প্লাজমার স্টেটটা কি? প্লাজমা না লিকুইড না সলিড, এটাকে বলে ফ্লুইড। প্লাজমার স্টেটটা হচ্ছে ফ্লুইড। আর ফ্লুইড হওয়ার জন্য এই যে প্রোটিন গুলো যে দেখতে পাচ্ছ, এই প্রোটিন গুলোর পজিশন ফিক্স নয়, প্রোটিন গুলো এই ফ্লুইডের মধ্যে ঘোরাফেরা করতে পারে আবার। হুম। একটা জায়গায় এরকম ঘোরাফেরা মানে জলের মধ্যে মনে করো ভেসে বেড়াচ্ছে, এরকম টাইপের। তো সেই জন্য এই ফ্লুইড। আর কিন্তু তোমরা হচ্ছে ইয়ে দেখেছো কোনো এরকম মার্বেল পাথর দেখেছো, যে সাদা রঙের পাথর কিন্তু মাঝখানে কালো কালো ছোপ ছোপ এরকম দেখেছো না? এই ধরনের পাথরকে কি বলে বলো তো? এই ধরনের ডিজাইনকে কি বলে বলো তো? মোজাইক। মনে পড়লো? মোজাইক পাথর বলে। তো যদি আমি বাইরের এই রিজিয়নটাকে লিপিড ভাবি, আর এই পাথরগুলোকে যদি প্রোটিন ভাবি, বুঝতে পারলা? তাহলে এর ইয়েটাও অ্যাপিয়ারেন্সটাও মোজাইকের মতো। সেই জন্য সেল মেমব্রেনের এই স্ট্রাকচারটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। কে ডিসকভার করেছিল? নিকলসন। এই যে দেখো পরের পেজে লেখা আছে যে an improved Singer and Nicholson, an improved model of structure of cell membrane was proposed by Singer and Nicholson 1972, widely accepted as fluid mosaic model. কেন ফ্লুইড আমি বলে দিলাম, বিকজ অফ দ্য ফ্লুইডিটি নেচার অফ দ্য লিপিড। আর কেন মোজাইক, বিকজ অফ দ্য মোজাইক প্যাটার্ন অফ দ্য প্রোটিন ইনসাইড দ্য লিপিড। তো এই ফ্লুইড হওয়ার জন্য কি বললাম, এই যে দেখো যে ফ্লুইড, কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড, কোয়াসি ফ্লুইড মানে সেমি ফ্লুইড নেচার অফ লিপিড এনেবলস ল্যাটারাল মুভমেন্ট অফ প্রোটিন, প্রোটিন গুলো মুভ করতে পারে within the overall bilayer. This ability to move within the membrane is measured as its fluidity. এত সরি, এত অব্দি নয়, এটা এখানে গিয়ে শেষ হবে। এখানে কি লেখা আছে? দ্য ফ্লুইড নেচার অফ দ্য মেমব্রেন ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য। সো এই ফ্লুইড নেচারের ইম্পর্টেন্স কি? ধরুন না একটা সেল ছোট আছে, এই সেলটা গ্রো হয়ে বড় হচ্ছে, তাহলে এই সেল মেমব্রেনটা যদি রিজিড হতো, শক্ত হতো, তাহলে বড় হতে পারতো? পারতো না। তাহলে এটা সেল গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। তারপরে মনে করে একটা সেল আর একটা সেলের সাথে লেগে আছে, এদের মাঝখানে একটা জাংশন আছে, এই জাংশন দিয়ে এরা নিজেদের মধ্যে কেমিক্যাল দেওয়া নেওয়া করে। তো এটাকে বলা হয় ইন্টারসেলুলার জাংশন। এগুলো ফ্লুইড নেচারের জন্যই পসিবল, শক্ত হলে এগুলো হতো না। তারপরে যে সিক্রিশন, একটা সেল অনেক কেমিক্যাল সিক্রিট করে, তো ওটা ফ্লুইড ফ্লুইড সেল মেমব্রেনের মধ্যে দিয়ে সিক্রিট করে। তারপরে হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে কি, যে অ্যামিবা, অ্যামিবা যে ফ্যাগোসাইটোসিস করে খাবারকে ভেতরে গিলে ফেলে, মনে পড়ছে? তো ওটা সেল মেমব্রেনকে ইনভ্যাজিনেট করেই তো ওটাকে করে, সিউডোপোডিয়া, মনে আছে? তো এটা ফ্লুইড নেচার হওয়ার জন্য এটা দেখাতে পারে, মানে ফ্লেক্সিবল জন্য। আর সেল ডিভিশন, একটা সেল, অ্যানিমাল সেল কিভাবে ডিভাইড করে, এইরকম করে ডিভাইড করে, তাই কি না? ক্লিভেজ প্রসেসে। তো সেল মেমব্রেনটা ফ্লুইড হওয়ার জন্যই এই ক্লিভেজটা হতে পারে। তো এগুলা হচ্ছে ফ্লুইড নেচারের ইম্পর্টেন্স। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে সেল মেমব্রেনের ফাংশন কি। সেল মেমব্রেনের ফাংশন বেসিক্যালি সেলকে প্রোটেক্ট করা। এক নাম্বার হচ্ছে প্রোটেক্ট করা।
অতটা প্রোটেক্ট করতে পারে না, যেহেতু এটা খুব নরম হয়। আর 2 নম্বর হচ্ছে সেলকে একটু শেপ দেওয়া, সেলকে হচ্ছে তোমার একটু শেপ প্রোভাইড করা, শেপ। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট অফ মেটেরিয়ালস, ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস লিখে দিই, সাবস্টেন্সেস। তো ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস যদি যাওয়া আসা করতে পারে, এই নেচারটাকে পারমিয়েবিলিটি বলে, এই নেচারটাকে পারমিয়েবিলিটি বলে। ঠিক আছে? তো পারমিয়েবিলিটি 3 রকমের হয়। একটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল, একটা হচ্ছে তোমার ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি, যেটা দিয়ে যে কোনো কিছু যাওয়া আসা করতে পারবে। ধরে নাও একটা ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে বিশাল বড় একটা দরজা আছে, তাহলে এই দরজাটা দিয়ে সবাই যাওয়া আসা করতে পারবে, তাহলে ফ্রিলি পারমিয়েবল। আচ্ছা, এবার মনে করো একটা বললাম সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল কি? যে মনে করো একটা বড় ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে এইরকম একটা দরজা আছে, তাহলে এই দরজার থেকে সাইজে বড় পার্টিকেল ভিতরে ঢুকতে বা বেরোতে পারবে না, শুধুমাত্র ছোট ছোট পার্টিকেল গুলোই যেতে পারবে, সেমি পারমিয়েবল। আর একটা হয় হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, আর একটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল কি? ধরে নাও একটা ওয়াল আছে, এখানে একটা দরজা আছে, আর এখানে গার্ড বসানো আছে। ওই গার্ড সিলেক্ট করবে যে কোন মেটেরিয়াল ভিতরে ঢুকবে, কোন মেটেরিয়াল ভিতরে ঢুকবে না, বা বেরোবে বা বেরোবে না। ঠিক আছে? তো সেল মেমব্রেন কোনটা? সেল মেমব্রেন কিন্তু ফ্রিলি পারমিয়েবল না, সেল ওয়াল ফ্রিলি পারমিয়েবল। সেল মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল দুটোই। সেমি পারমিয়েবল কাদের জন্য? মাইক্রো মলিকিউলদের জন্য, মাইক্রো, মাইক্রো মলিকিউলদের জন্য। এবার স্যার মাইক্রো মলিকিউল আর ম্যাক্রো মলিকিউল কি? যদি ধরে নাও আমি বলি প্রোটিন, প্রোটিন কি দিয়ে তৈরি বলো তো? বলতে পারছো না কেন? ক্লাস 10 পড়া তো, ডাইজেশন চ্যাপ্টারে ছিল, প্রোটিন ব্রেকডাউন হয় কি, কমপ্লেক্স থেকে কিসে কনভার্ট হয়, সিম্পল মানে প্রোটিন ব্রেকডাউন হয়ে কিসে কনভার্ট হয়, অ্যামাইনো অ্যাসিড। তো প্রোটিনের সাইজ অনেক বড়, প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কিন্তু এক একটা অ্যামাইনো অ্যাসিড ছোট। তো সেল মেমব্রেন গোটা প্রোটিনকে অ্যালাউ করবে না, কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে অ্যালাউ করবে, ব্যাপারটা হচ্ছে এটা। তারপরে মনে করো স্টার্চ, স্টার্চ, স্টার্চ হচ্ছে কমপ্লেক্স সুগার, স্টার্চের সিম্পল ফর্ম কি, গ্লুকোজ। তো সেল মেমব্রেন স্টার্চ কে অ্যালাউ করবে না, গ্লুকোজ কে অ্যালাউ করবে। তো তারপরে মনে করো একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া কি সেলের ভিতরে মানে ঢোকার জিনিস? তাহলে ব্যাকটেরিয়া এগুলোকে অ্যালাউ করবে না, এগুলো হচ্ছে সেমি পারমিয়েবিলিটি। আচ্ছা, এবার মনে করো আমি সিলেক্টিভলি পারমিয়েবিলিটির কথা বলছি। ধরে নাও সেলের ভিতরে অলরেডি অনেক সোডিয়াম আয়ন আছে, সেলের ভিতরে অলরেডি অনেক সোডিয়াম আয়ন আছে, এখন আর দরকার নেই। এবার বাইরের থেকে যদি কোনো সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে চায়, তাহলে এই গার্ডটা ওকে আটকে দেবে যে এখন দরকার নেই, হয়তো পরে দরকার আছে, আগে ভেতরের সোডিয়াম আয়ন গুলো ইউজড আপ হয়ে যাক, তারপরে যখন দরকার পড়বে তখন তোমাকে অ্যালাউ করবো। তাহলে এটা হয়ে গেল সিলেক্টিভলি পারমিয়েবিলিটি। সিলেক্টিভলি পারমিয়েবিলিটি ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, কন্ডিশন, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু সেমি পারমিয়েবিলিটি ওটা নেচারের উপরে ডিপেন্ড করে, নেচার, কোন মলিকিউল ঢুকতে চাইছে, নেচারের উপরে ডিপেন্ড। বুঝতে পারছো? তো এগুলো কিন্তু অত বেশি ব্রেকডাউন করা নেই, মানে জাস্ট বলা আছে সেমি সিলেক্টিভ, তো আমি জাস্ট দেখিয়ে দিই, আশা করি এখন আর বুঝতে অসুবিধা হবে না। তো এই ট্রান্সপোর্ট, আচ্ছা, পারমিয়েবিলিটি বুঝিয়ে দিলাম, আর একটা জিনিস বলে দিই যে ট্রান্সপোর্ট আবার কয় রকমের হয়। ট্রান্সপোর্ট মানে বাইরে থেকে ভিতরে যে জিনিস যাওয়া আসা করবে, বা ভিতর থেকে জিনিস যে যাওয়া আসা করবে, ট্রান্সপোর্ট আবার তোমার বেসিক্যালি আহ আচ্ছা 3 রকমেরই বলে দিই। একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর একটা হচ্ছে মিডিয়েটেড, মিডিয়েটেড অর ফ্যাসিলিটেটেড,
FASCI, ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। এই তিনটা ওয়ার্ডই এনসিইআরটি তে আছে, কিন্তু ওই রকম ভাবে দেওয়া নেই। প্যাসিভ ট্রান্সপোর্ট কি? ধরে নাও আহ, একটা সেলের বাইরে মনে করো NaCl এর কনসেন্ট্রেশন হাই, ভিতরে মনে করো NaCl মানে লবণের কনসেন্ট্রেশন লো, তাহলে হাই টু লো সিম্পলি ভিতরে ঢুকে যাবে। বুঝলা? উইদাউট স্পেন্ডিং এনি এনার্জি, উইদাউট উইদাউট স্পেন্ডিং এনি এনার্জি। আর এটা হাই টু লো মানে towards the concentration gradient না against the concentration gradient? concentration gradient মানে হাই টু লো বলে। হাই টু লো কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, ওটাকে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলে। যদি হাই টু লো হয় তাহলে বলে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বুঝলাম কথাটা? এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তারপরে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আরো একটা জিনিস পড়ে অসমোসিস। কিন্তু নর্মাল এই যে নর্মাল সলিউট পার্টিকেল যেগুলো আছে NaCl, এগুলো ডিফিউশন প্রসেসে ভিতরে ঢুকতে বা বেরোতে পারবে, কিন্তু অসমোসিস প্রসেসে শুধুমাত্র ওয়াটারই ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারবে। মানে সিম্পল এটার মতনই, মনে করো একটা সেল, ওর বাইরে ওয়াটার আছে, ভিতরে ওয়াটার আছে, কিন্তু বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো। তাহলে ওয়াটার হাই টু লো ভিতরে ঢুকবে থ্রু সেমি তোমার পারমিয়েবল মেমব্রেন। এটা কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যে ডিফিউশনটা, ওটার একটা আলাদা নাম আছে, ওটার নাম হচ্ছে অসমোসিস। আচ্ছা, যদি এমন হয় যে ওয়াটার, একটা সলিউশন কি দিয়ে তৈরি? সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে সলভেন্ট আর একটা হচ্ছে সলিউট। তো মনে করো সলভেন্ট হিসাবে আমি ওয়াটার নিলাম, ওয়াটারের মধ্যে যার মধ্যে ডিজলভ হয় সেটা সলভেন্ট। আর সলিউট হিসাবে মনে করো আমি NaCl মানে লবণ নিলাম, জলের মধ্যে লবণ মিশানো আছে। ঠিক আছে? তো যদি কোনো কারণে বাইরে সলভেন্ট আর সলিউট NaCl, আর ভিতরেও মনে করো জল আর NaCl আছে, তো বাইরে যদি ওয়াটার বেশি থাকে তার মানে সলিউট কম আছে, আর ভিতরে যদি ওয়াটার কম থাকে তার মানে সলিউট বেশি আছে। এই জিনিসটা মাথায় রেখো। সলিউটের অ্যামাউন্টের উপরেও কিন্তু সলভেন্টের কনসেন্ট্রেশন তোমার ডিপেন্ড করে। যদি এমন হয়ে যায় যে বাইরে যদি এমন হয়ে যায় যে NaCl বেড়ে গেল, তাহলে তার মানে কি, মানে তার রেসপেক্টে ওয়াটারের মলিকিউলের কনসেন্ট্রেশন কমে গেল। আর যদি ভিতরে এমন হয় যে ভিতরে NaCl এর কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে তার রেসপেক্টে ওয়াটারের কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে কিন্তু ওয়াটারের মুভমেন্ট তখন এই দিকে হবে না, তখন ওয়াটারের মুভমেন্ট হাই টু লো মানে এই দিকে হবে, বাইরের দিকে হবে। এটাও অসমোসিস। বুঝতে পারছো? তো ওয়াটারের মুভমেন্টের যে ব্যাপারটা, ওটা শুধু ওয়াটার না, সলিউটের উপরেও ডিপেন্ড করে। মানে ওয়াটার কোন দিকে যাবে সেটা সলিউট যেটা আছে, মানে ওয়াটারের মধ্যে ডিজলভ যে সলিউট আছে ওটার উপরেও ডিপেন্ড করে অসমোসিসটা। কিন্তু অসমোসিসে আমরা সলিউটকে কনসিডার করব না, আমরা শুধুমাত্র সলভেন্টকে কনসিডার করব, মানে ওয়াটারকেই শুধু কনসিডার করব। বুঝলা? আর সলিউটের আমি ধরে নিতে পারি যে মানে সিম্পল ডিফিউশন, এটাকে ডিফিউশন বলে, ডিফিউশন প্রসেসকে আমরা ধরে নিতে পারি সলিউটেড ট্রান্সপোর্ট হবে। আচ্ছা, এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ধরে নাও একটা সেলের ভিতরে মনে করো পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন হাই, বাইরে মনে করো পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন লো। ঠিক হিসাব মতো কি হাই টু লো মানে ভিতর থেকে বাইরে বেরোয় যাওয়ার কথা, কিন্তু স্টিল সেলের ভিতরে আরো পটাশিয়াম আয়নের দরকার। এগুলো তো কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, যে তবুও দেখা গেল যে এই সেলের ভিতরে পটাশিয়াম আয়ন আরো বেশি দরকার। তখন সেল কি করবে? ওই যে প্রোটিন বললাম, প্রোটিনের থ্রু এনার্জি খরচ করে হাই টু লো টু হাই জোর করে ঢুকাবে। আর লো টু হাই ঢুকানোর জন্য ওই যে নিচতলা থেকে উপরতলা, তার মানে তোমাকে কি খরচ করতে হবে? ATP মানে এনার্জি খরচ করতে হবে। কি বুঝতে পারলা? তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? এখানে প্যাসিভে কি লিখেছি? উইদাউট স্পেন্ডিং এনার্জি। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে লিখবো উইথ দ্য হেল্প অফ এনার্জি। আর
প্যাসিভ ট্রান্সপোর্টে কি লিখেছিলাম, টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে হাই টু লো। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি লিখবো, এগেইনস্ট, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তার মানে লো টু হাই, লো টু হাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এবার মিডিয়েটেড বা ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট কি, ধরে নাও ডিফিউশনই হচ্ছে, ধরে নাও একটা সেল ডিফিউশনই হবে, ধরে নাও বলে দিলাম যে মনে করো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মনে করো ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামাউন্ট অনেক বেড়ে গেছে, বাইরে মনে করো নাই বা কম আছে, এই এক্সেস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাইরে বের করতে হবে। কিন্তু ওটা নর্মাল, মানে নর্মালি না করে, হাই টু লো নর্মালি না করে, যদি কোনো থ্রু প্রোটিন দিয়ে ওটা মিডিয়েটেড হয় বা প্রোটিন দিয়ে যদি ফ্যাসিলিটেড হয়, মানে সিম্পল ডিফিউশন বাট মিডিয়েটেড বাই প্রোটিন, ওটা হলে ফ্যাসিলিটেটেড বা মিডিয়েটেড ট্রান্সপোর্ট। সিম্পল, এখানেও কোনো এনার্জি লাগবে না, এখানেও হাই টু লো, কিন্তু ডিফারেন্সটা এটাই যে এখানে একটা প্রোটিন মাঝখানে থাকবে, একটা প্রোটিনের হেল্প দিয়ে এটা হবে। তাই তিন রকমের ট্রান্সপোর্ট মোটামুটি সেল মেমব্রেনের থ্রু হয়। হ্যাঁ, বলো। আগের টপিকটা একটা কোয়েশ্চেন যে পেরিসাইক্লিং ইলেকট্রিক, হ্যাঁ, এটা মধ্যে তুমি বললা যে কোনো একটা ব্যাকটেরিয়া এন্টার করতে চাইলে তো ব্যাকটেরিয়াটাকে এন্টার করতে দিবে না। স্টিল সেল ইনফেক্টেড বাই সেখানে থাকে। ব্যাকটেরিয়া, ওটা হ্যাঁ, এখন ব্যাকটেরিয়াটার স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে। আগে তো আমাদের ইমিউন সিস্টেম ব্যাকটেরিয়ার এগেইনস্টে ফাইট করবে, স্টিল যদি ব্যাকটেরিয়াটা অনেক স্ট্রং হয় তাহলে ওই ইনফেক্ট করে ফেলবে, আমাদের সেলকে ড্যামেজ করবে। তো ট্রান্সপোর্ট গুলো দেখে নিই, যে একটা হচ্ছে কি বললাম, প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট দুই রকমের বললাম, একটা বললাম ডিফিউশন, আর ওয়াটারের ডিফিউশনকে বলা হয় অসমোসিস। তাহলে মেনি মলিকিউলস ক্যান মুভ ব্রিফলি অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি, এগুলো মাথায় রেখো, উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি হলেই প্যাসিভ ট্রান্সপোর্ট। নিউট্রাল সলিউটস, এই যে তোমার হচ্ছে সলিউট, যে মানে সলিউট যেটা বললাম, ধরে নাও NaCl বা এরকম টাইপের, কিন্তু নিউট্রাল সলিউট মে অ্যাক্রস দ্য মেমব্রেন বাই দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন, এটা হয়ে গেল একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে, মানে হায়ার টু লোয়ার, সব বলা আছে। এটা এত অব্দি মাঝখানে কোনো ব্র্যাকেট করে লাভ নেই, গোটাটাই একটাই বলি। কিন্তু যদি ওখানে সলিউট না হয়, যদি সলভেন্ট হয়, সলিউট না হয় যদি সলভেন্ট হয়, মানে যদি ওয়াটার হয়, তাহলে ওটাও কিন্তু হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশনের দিকেই যাবে, কিন্তু ওটার একটা আলাদা নাম দিয়ে দিয়েছে, অসমোসিস। তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট তোমরা এখান থেকে এত অবধি করে দাও। তারপরে এখান থেকে লাস্টেরটা, এটা হচ্ছে এবার তারপরে যেটা বলছি ওটা লাস্টেরটা, লাস্টের ট্রান্সপোর্টটার নাম কি ছিল, মিডিয়েটেড অর ফ্যাসিলিটেটেড। এই যে ফ্যাসিলিটেড ওয়ার্ডটা লেখা আছে, যেটা হচ্ছে তোমার কোনো না কোনো প্রোটিন দিয়ে, কোনো প্রোটিন দিয়ে হচ্ছে তোমার ওটা, এই যে ক্যারিয়ার প্রোটিন বলে ওগুলো, ক্যারিয়ার প্রোটিন দিয়ে ওটা ফ্যাসিলিটেটেড হবে, কিন্তু হায়ার টু লোয়ার উইদাউট স্পেন্ডিং এনি এনার্জি। আর যদি কোনো আয়ন হয়, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো পাম্প করতে হয়। পাম্প মানেই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এগেইনস্ট, এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে লো টু হাই। আর এটাতে কি খরচ করতে হবে, এটিপি খরচ করতে হবে। সবই বলা আছে কিন্তু অতটা ব্রেকডাউন করা নেই তোমাদেরকে মানে এখানে এনসিইআরটি তে জিনিস এমন ভাবে লেখা আছে যে তোমরা অলরেডি এগুলোর একটু নলেজ জানো, সেই হিসাবে লেখা, অতটা ব্রেকডাউন করা নেই, সব আছে কিন্তু ব্রিফলি উপর উপর দিয়ে। তাহলে সেল মেমব্রেন এখানে শেষ হয়ে গেল, এনি কোয়েশ্চেন বলো, কোনো কোয়েশ্চেন? তারপরে আমি সেল ওয়াল শুরু করছি।
হ্যাঁ সায়েন্সে 80 মিনিট। বাবা। আচ্ছা এবার চলো আমরা শুরু করে দিই হচ্ছে সেল ওয়াল। দেখো সেল ওয়াল বেসিক্যালি এটা প্ল্যান্ট সেলেরই থাকে, কিন্তু এর আগের দিন আমরা পড়েছি ব্যাকটেরিয়ারও সেল ওয়াল হয়। বলো ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? হ্যাঁ বলো বলো, ট্রাই তো করো। গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। যদি ওটা ঠিক হয় তাহলে ক্যাপসুল, যদি ঠিক হয় তাহলে স্লাইম লেয়ার, মনে করছে? তো কিন্তু এখানে আমরা ইউক্যারিওটের কথা বলছি। তো ইউক্যারিওটের সেল ওয়াল তো প্রোক্যারিওট মানে ব্যাকটেরিয়ার থেকে আলাদা হবে। এবার এখানে আমরা দেখবো হচ্ছে দুই ধরনের ইউক্যারিওট দেখবো। অ্যালগি, ওটা প্ল্যান্টের মতনই সবুজ কালারেরই হয়, শ্যাওলা, কিন্তু ওটার সেল ওয়াল অন্য জিনিস দিয়ে তৈরি। আর প্ল্যান্টের সেল ওয়াল অন্য জিনিস দিয়ে তৈরি। প্রথমে আগে দেখে নিই যে সেল ওয়ালের ফাংশন কি, সেল ওয়ালের নেচার কি। প্রথম 4-5টা লাইন যেটা আছে ওটা আগে বলে দিই। যে সেল ওয়াল হচ্ছে নন লিভিং, যেহেতু ওর মধ্যে প্রোটিন থাকে না তাই ওটাকে নন লিভিং কনসিডার করা হয়। রিজিড মানে শক্ত হয়। তারপরে এটার আউটার কভারিং ফর দ্য প্লাজমা মেমব্রেন অফ ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টস, মানে ফাঙ্গি আর প্ল্যান্টের সেল মেমব্রেনের বাইরের দিকে থাকে সেল ওয়াল। সেল ওয়ালের ফাংশন কি? নট অনলি গিভ শেপ, মানে শেপ দিবে, তাছাড়া প্রোটেক্ট দ্য সেল ফ্রম মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনফেকশন। তারপরে আর কি কাজ আছে? সেল টু সেল ইন্টারাকশনেও হেল্প করে। আর ব্যারিয়ার টু আনডিজাইরেবল ম্যাক্রোমলিকিউল। ম্যাক্রো মানে কি? বড় সাইজের মলিকিউল, যেগুলো দরকার নেই সেগুলোকেও ঢুকতে দেবে না। এটা হচ্ছে সেল ওয়ালের নেচার আর ফাংশনস। কিন্তু অ্যালগির সেল ওয়াল আর প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? অ্যালগির সেল ওয়াল তৈরি হচ্ছে সেলুলোজ, গ্যালাক্ট্যান, ম্যানান, মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট। এগুলার ইয়েতে যায় না, এগুলার কেমিক্যাল স্ট্রাকচারে যায় না। গ্যালাক্ট্যানের স্ট্রাকচার আলাদা হয়, ম্যানানসের স্ট্রাকচার আলাদা হয়। এগুলো জিনিস, এগুলো কেমিক্যাল। সিম্পলি মনে রাখো এগুলো কেমিক্যাল। সুগারের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মস। সেলুলোজের মতনই আর একটা ফর্ম হেমিসেলুলোজ। হেমি মানে কি? সেমি, হাফ। ঠিক আছে, সেলুলোজের হাফ মানে হাফ স্ট্রাকচার অফ সেলুলোজ। কিন্তু প্ল্যান্টের সেল কি দিয়ে তৈরি? প্ল্যান্টের সেল সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন আর প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে। আর এখানে স্যার লেখা ছিল ফাঙ্গি। ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? ফাঙ্গির সেল ওয়াল হচ্ছে তোমার কাইটিন দিয়ে তৈরি। কাইটিন, CHITIN, কাইটিন দিয়ে তৈরি। এটা আমি পড়াবো, ফার্স্ট চ্যাপ্টারে পড়াবো। ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে লেখা আছে ফাঙ্গির সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে প্ল্যান্টের সেল ওয়াল সম্পর্কেই বেশি বলা আছে। প্ল্যান্টের যখন সেলটা নতুন, মনে করো একটা সেল, একটা নিউ সেল, মেরিস্টেমেটিক টিস্যু থেকে তৈরি হলো, নতুন ডিভাইড করা একটা নতুন সেল। ওর প্রথম যে সেল ওয়ালটা তৈরি হয় একটাই লেয়ার থাকে, এটাকে বলা হয় প্রাইমারি সেল ওয়াল। এটা প্রাইমারি সেল ওয়াল, যেটা হচ্ছে গ্রো করতে পারে, যেটা গ্রো করতে পারে। এবার গ্রো করে মনে করো আরো সেল ওয়ালের আরো অনেক লেয়ার বানালো বাইরের দিকে, তাহলে এখন বাইরেরটা হয়ে গেল প্রাইমারি সেল ওয়াল, বাইরেরটা এবার হয়ে গেল প্রাইমারি সেল ওয়াল, কিন্তু ভিতরেরটা হয়ে গেল তখন সেকেন্ডারি সেল ওয়াল। ভিতরেরটা পুরনো হয়ে গেল, ভিতরের ওয়ালটা বাইরের ওয়ালটাকে বানায়। আর ভিতরেরটা পুরনো হয়ে গেল, ওটা সেকেন্ডারি হয়ে গেল, আর বাইরেরটা হয়ে গেল প্রাইমারি। তাহলে দেখো, দ্য সেল ওয়াল অফ ইয়ং প্ল্যান্ট, দ্য সেল প্রাইমারি সেল ওয়াল ইজ কেপেবল অফ গ্রোথ which gradually diminishes, ওটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, as the cell matures, and the secondary wall is formed on the inner side of the cell, মানে ভিতরের দিকে সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হবে। বুঝলা কথাটা? আচ্ছা এবার কি হয় যে মিডল ল্যামেলা, একদম বাইরের যে সেল ওয়ালটা থাকে তারও বাইরে আরো একটা লেয়ার থাকতে পারে। দাঁড়াও এটা বলছি। এবার মনে করো এটা একটা সেল, এর পাশে মনে করো আর একটা সেল আছে, প্ল্যান্টেড সেল।
প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল সবই করে দিই। বাইরের দিকে আর একটা মানে পাশে আর একটা সেল আছে, উপরে আর একটা সেল আছে, এরকম করে আর একটা সেল আঁকিয়ে দিই, ব্যাস। এবার প্ল্যান্টের সেলগুলো খুবই ক্লোজলি প্যাকড থাকে, হ্যাঁ কি না? প্ল্যান্টের সেলগুলোর মাঝে কোনো অত গ্যাপ থাকে না। তো এই এই জায়গাটায় কি থাকে? এই জায়গাটায় একটা সাবস্টেন্স থাকে, যে সাবস্টেন্সটার নাম হচ্ছে মিডল ল্যামেলা। এই সাবস্টেন্সটার নাম হচ্ছে, কোথায় গেল, মিডল ল্যামেলা। মিডল ল্যামেলাটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি, শুধু ক্যালসিয়াম পেকটেট লেখা আছে। এনিওয়ে, এটার নাম হচ্ছে মিডল ল্যামেলা। এবার যদি কি হয়, দেখো, যদি এমন হয় যে কোথাও সেল ওয়ালটা একটু ন্যারো হয়ে গেছে, কোথাও সেল ওয়ালটা একটু কি বললাম, ন্যারো হয়ে গেছে। সেল ওয়াল কি দিয়ে তৈরি? বেসিক্যালি ধরে রাখো সেলুলোজ দিয়ে তৈরি। কোথাও মনে করো সেলুলোজ একটু কম ডিপোজিশন হয়েছে, এই জায়গাটা একটু মানে থিন হয়ে গেছে, এই জায়গাটাও একটু থিন হয়ে গেছে, তাহলে দুটো দুটো সেলের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট হয়। দুটো সেলের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট হয়। এই থিন রিজিয়ন গুলোকে কি বলে? এই থিন রিজিয়ন গুলোকে বলা হয় পিটস। পিটস বলা হয়। তো এই পিটস এর থ্রু, এই যে থিন রিজিয়ন গুলো দিয়ে কি করে একটা সেল আর একটা সেলের সাথে সাইটোপ্লাজমিক কানেকশন বানায়। সাইটোপ্লাজমিক কানেকশন, এই এই যে স্ট্রিমটা, স্রোতটাকে যে আঁকালাম, এটা সাইটোপ্লাজম দেওয়া নেওয়া করছে, সাইটোপ্লাজমিক কানেকশন। আর এই সাইটোপ্লাজমিক কানেকশনটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। দেখো এখানে লেখা আছে যে the cell wall and middle lamella may be transversed, সরি এখানে স্পেলিংটা ভুল আছে, TRANS হবে, transversed by plasmodesmata which connects the cytoplasm of neighboring cells. সেল ওয়াল এতটুকুনি করলেই হবে, আর এক্সট্রা কিছু আমি দিচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, এই ব্র্যাকেট গুলো পড়ো রে অঙ্কু, সেগুলো লাগবে তো। এন্ডোমেমব্রেন সিস্টেম, এবার চলে আসো এন্ডোমেমব্রেন সিস্টেম। দেখো, আমি তোমাদেরকে এন্ডোমেমব্রেন সিস্টেমটা একটু কমপ্লেক্স, এন্ডোমেমব্রেন সিস্টেমটা একটু কমপ্লেক্স, আগে আমি বলে দিই যে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কি কি থাকে। এন্ডোপ্লাজমিক এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে বেসিক্যালি তিনটা সেল অর্গানেল থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি আর লাইসোসোম। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম, এগুলা কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট না। তো এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি? এন্ডোমেমব্রেন সিস্টেমটা হচ্ছে, ধরে নাও, আমি আগে বেসিক আইডিয়াটা দিয়ে দিই। ধরে নাও এটা একটা সেল, এই সেলের এইখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আউটার মেমব্রেনই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানায়, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু কেমিক্যাল তৈরি হয়, কিছু কেমিক্যালস, হরমোন, প্রোটিন, লিপিড, এগুলো তৈরি হয়, কেমিক্যালস তৈরি হয়। তো এই কেমিক্যালস গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরকম করে বেরিয়ে আসে, এরকম করে ভেসিকলের ফর্মে বাইরের দিকে বেরিয়ে আসে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশেই থাকে আরেকটা সেল অর্গানেল, যেটা নাম হচ্ছে গলগি বডি ওর গলগি কমপ্লেক্স। এই কেমিক্যাল গুলো গিয়ে কি হয়, যে গলগি কমপ্লেক্সের একটা ফেজে গিয়ে আটকে যায়। তারপরে এই কেমিক্যাল গুলো গলগি বডির ভেতরে, এটা গলগি বডি, এই গলগি বডির ভেতরে এই কেমিক্যাল গুলোর ম্যাচুরেশন, ম্যাচুরেশন মানে কিছু ফর্মটা পাল্টে যায়, প্লাস প্যাকেজিং হয়, প্লাস প্যাকেজিং হয়। তো এই কেমিক্যাল গুলো গলগি বডি দিয়ে ম্যাচুরেশন এন্ড প্যাকেজিং হয়ে কিসের মধ্যে প্যাকেজিং হয়? ছোট ছোট ভ্যাকিউলের মধ্যে প্যাকেজিং হয়, প্যাকেজিং হয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসে। নাম ছিল না? বলছি দাঁড়াও, ভ্যাকিউলটাও পড়বে, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকিউলও পড়বে, ভ্যাকিউলস।
ভ্যাকিউলের মধ্যে এই কেমিক্যাল গুলো, প্রসেস কেমিক্যাল গুলো প্যাকেজিং হয়ে হয়ে সিক্রিট হয়। তারপরে এই ভ্যাকিউল গুলো, এই কেমিক্যাল গুলোকে নিয়ে কোথায় যায়? এই কেমিক্যাল গুলোর অনেক ফাংশন আছে। আইদার সেল মেমব্রেন তৈরির কাজে লাগতে পারে, বা বাইরের দিকে সেল ওয়াল তৈরির কাজে লাগতে পারে, বা কোনো ভ্যাকিউল সেল থেকে বাইরে হয়ে অন্য আর একটা সেলের মধ্যেও ঢুকে যেতে পারে। আর কোনো একটা ভ্যাকিউলের মধ্যে মনে করো ডাইজেস্টিভ এনজাইম আছে, কোনো একটা ভ্যাকিউলের মধ্যে কি আছে? ডাইজেস্টিভ এনজাইম আছে। তাহলে ওই ওই ডাইজেস্টিভ এনজাইম ফিল্ড ভ্যাকিউলটার নাম হয়ে গেল লাইসোজোম, যে কিনা সেলুলার ডাইজেশনে হেল্প করবে। আমরা সবাই জানি লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে। তাহলে দেখো এই চারটা সেল অর্গানেল মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ভ্যাকিউল, লাইসোজোম, সবাই ইন্টার কানেক্টেড। আর এই কানেকশনটা আছে সেলের সেল মেমব্রেনের ভিতরে। তাই এন্ডো, এন্ডো মানে ইনসাইড অফ মেমব্রেন, ইনসাইড অফ মেমব্রেন, এন্ডো মেমব্রেন সিস্টেম। আর এটার আর একটা নাম আছে জি ই আর এল, মানে গলগি, জি ফর গলগি বডি, জি ই আর এল সিস্টেমও বলে। জি ফর গলগি বডি, ই আর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এল ফর লাইসোজোম। কিন্তু মাইটোকন্ড্রিয়া, সেম প্লাস্টিড, সেন্ট্রোজোম, পেরক্সিজোম, ওরা কিন্তু এই সিস্টেমের বাইরে, ওরা এইটার মধ্যে কোনো কানেকশন নেই। তাহলে দেখো এখানে এটা আমি জাস্ট একটা মানে ব্রিফ আইডিয়া দিলাম যে এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি। পেরক্সিজোমও একটা সেল মেমব্রেন, ওটা প্ল্যান্ট সেলে থাকে। ফেসগুলো বলবো তো, ওটা তো গলগি বডি যখন ডিটেইলে পড়াবো এখন, তখন বলে দিচ্ছি। আমি তো জাস্ট ব্রিফলি বললাম যে এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি। So while each of the membranous organelle is distinct in terms of its structure and function, many of these are considered together as a endomembrane system because their functions are coordinated, মানে একসাথে কোঅর্ডিনেট, একসাথে মানে কানেক্টেড। দেন এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কি পড়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম এন্ড ভ্যাকিউল। কিন্তু কারা কারা পড়ে না? মাইটোকন্ড্রিয়া এর মধ্যে পড়ে না, ক্লোরোপ্লাস্ট পড়ে না, পেরক্সিসোম পড়ে না, এগুলো অন্যান্য সেল অর্গানেল গুলো এই এটার আন্ডারে পড়ে না। তাই এটা এন্ডোমেমব্রেন সিস্টেমটা কি একটা ব্র্যাকেট করে দাও, করে দাও। তো এই এন্ডোমেমব্রেন সিস্টেমের যে ফার্স্ট ফার্স্ট যেটা মেম্বার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটা নিয়ে আমরা চলে যাই। তাহলে 8.5, 0.3.1 মানে এগুলা সাব পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট নাম্বার গুলো ভালো করে কিন্তু দেখো। এন্ডোমেমব্রেন সিস্টেম ছিল 8.5.3 আই থিঙ্ক, হ্যাঁ। তার আন্ডারে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই 8.5.3.1। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, ইউক্যারিওটিক সেলের সবার মধ্যেই থাকে। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে, এখানে লিখে রাখতে পারো, সিঙ্গেল মেমব্রেন, একটাই মেমব্রেন দিয়ে তৈরি এটা। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরে নাও এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডাবল মেমব্রেন থাকে, ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনটাই বাইরের দিকে ই ভ্যাজিনেটেড হয়ে এরকম করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা ইনার মেমব্রেন, এই যে দেখো আউটার মেমব্রেনটা বাইরের দিকে এরকম ইভ্যাজিনেটেড হয়ে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর্ম করেছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি এরকম এরকম মানে কি বলবো, রিড, ওটাকে যেন কি বলে, ভুলভুলাইয়াকে ইংলিশে কি বলে? মেজ, মেজের মতো যদি ফর্ম করে, এগুলোকে বলা হয় তোমার সিস্টারনি, এগুলোকে বলা হয় সিস্টারনি। যদি এরকম মেজের মতো লেয়ারের মতো যদি থাকে, কিন্তু যদি আবার এরকম টিউবের মতো থাকে, টিউবের মতো যদি থাকে তাহলে বলে টিউবিউল, তাহলে বলে টিউবিউল। হ্যাঁ, কোন 3D-তে দেখো? মানে ইয়েতে এখানে একটা আছে, এটা দেখতে পারো। এই নিউক্লিয়াসের যে আউটার মেমব্রেনটা আছে, আউটার মেমব্রেনটা এই যে বাইরের দিকে এরকম নেটওয়ার্কের, রেটিকিউলাম, রেটিকিউলাম কথাটার মানে হচ্ছে নেটওয়ার্ক। হুম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডো মানে ভিতরে, আর এটা একটা প্লাজমা মানে ম্যাট্রিক্সকে ঘিরে থাকে, তাই নেটওয়ার্কের মতো, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে দেখতে পাচ্ছি
সিস্টার্নিও আছে, এই যে দেখো এগুলো হচ্ছে সিস্টার্নি, যদি এরকম মেইজের মতো লেয়ারের মতো থাকে। আর আবার দেখতে পাচ্ছি টিউবিউলার ফর্মও থাকে, আরো একটা ফর্মে থাকে ভেসিকল, যদি মানে ভ্যাকুওলের মতনও থাকতে পারে। সবগুলো সিস্টেমের দিকে একসাথে কারেন্ট থাকে। কানেক্টেড থাকে, হ্যাঁ এগুলো কানেক্টেড থাকে। এবার দেখো নিউক্লিয়াস, তোমরা ছোটবেলার পড়া থেকে মনে আছে কিনা জানি না, যে নিউক্লিয়াসের ভিতরে একটা ডেন্স ডার্ক রিজিয়ন থাকে, ওটার নাম কি ছিল বলতো? নিউক্লিওলাস, মনে আছে? আর এই নিউক্লিওলাসের ফাংশন কি বলতো, কি তৈরি করা? রাইবোজোম তৈরি করা, রাইবোজোম। তো নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়ে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, হুম, তাহলে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার সারফেসটার অ্যাপিয়ারেন্স রাফ হয়, তখন ওটা হয়ে যাবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি কোনো ইয়ে না থাকে, মানে রাইবোজোম লেগে না থাকে, তাহলে ওটার অ্যাপিয়ারেন্স স্মুথ হবে, তাহলে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, SER RER। ঠিক আছে, এবার বলো তো রাইবোজোমের ফাংশন কি ছোটবেলার পড়া থেকে? রাইবোজোমের ফাংশন কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। তাহলে যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে, তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সিনথেসিস করতে পারবে। প্রোটিন, সরি, প্রোটিন সিনথেসিস সিনথেসিস করতে পারবে, প্লাস প্রোটিনকে ট্রান্সপোর্টও করতে পারবে, প্রোটিনকে ট্রান্সপোর্টও করতে পারবে। তো প্রোটিন সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট করা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন। whereas স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যেহেতু কোনো প্রোটিন মানে রাইবোজোম লেগে নেই, তাই ওটা প্রোটিন তৈরি করে না, তার বদলে ওটা তৈরি করা হচ্ছে লিপিড। লিপিড তৈরি করে, লিপিড মানে ফ্যাট বা আরো কিছু এনজাইম, কোলেস্টেরলও তৈরি হয়। তো বলো তো এইবার একটা জিনিস, এই যে লিপিড আর প্রোটিন দিয়ে কি তৈরি, একটু আগে পড়ালাম, লিপিড আর প্রোটিন দিয়ে কোন সেলের কোন পার্ট তৈরি? সেল মেমব্রেন। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেল মেমব্রেন ফর্মেশনও হেল্প করে লিপিড আর প্রোটিন দিয়ে। তো এগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্লাস আরো একটা ফাংশন বলে দিই, যে ধরে নাও এটা একটা সেল, এই সেলের ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম করে আছে, এটা অনেকটা বোনের মতো, হিউম্যানের বোন, হিউম্যানের স্কেলিটন যেরকম হিউম্যানের বডিটাকে একটা শেপ দেয়, সেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামও ভিতরে একটা স্কেলিটনের মতো সেলটাকে শেপ দেয়। প্লাস ধরে নাও এই পাশে আর একটা সেল আছে, এই সেলেরও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু ট্রান্সপোর্টও করে, দেখো ট্রান্সপোর্টও করে, সেই জন্য এখান থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থ্রু অনেক জিনিস ট্রান্সপোর্টও করতে পারবে টু ওয়ান সেল টু অ্যানাদার সেল। প্লাস মনে করো এখানে একটা জিনিস আছে, এখানে মনে করো কোনো একটা প্রোটিন বা এনজাইম আছে, এই এনজাইমটাকে এইখানে পাঠাতে হবে, তাহলে ওটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়েই ট্রান্সপোর্ট হবে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন ট্রান্সপোর্টেও হেল্প করা। ইনার ইন্টার সেল অ্যান্ড ইন্ট্রা সেল ট্রান্সপোর্ট। ইন্টার সেল মানে সেলের ভিতরেও ট্রান্সপোর্টে হেল্প করে, আর ইন্টার সেল মানে হচ্ছে সেল টু সেল এর ট্রান্সপোর্টেও হেল্প করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার, টাইপস এন্ড ফাংশনস। স্ট্রাকচার, এই যে ফার্স্ট প্যারাটা হচ্ছে স্ট্রাকচার, এই যে নেটওয়ার্কের মতো, নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক অর রেটিকুলাম, মানে রেটিকুলাম মানে হচ্ছে নেটওয়ার্ক। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ইউক্যারিওটিক সেলের সেলটা অনেক কম্পার্টমেন্টালাইজড হয়, হ্যাঁ কি না, একটা ওয়ার্ড ছিল না, কম্পার্টমেন্টালাইজড। তো সেলের বাইরেটাকে যদি একটা কম্পার্টমেন্ট ভাবি, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরেরটা আর একটা কম্পার্টমেন্ট। দেখো লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে হেন্স এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিভাইডস দ্য ইন্ট্রাসেলুলার স্পেস ইনটু টু ডিস্টিংক্ট কম্পার্টমেন্ট। ভিতরেরটাকে বলে লুমিনাল, আর বাইরেরটাকে বলে এক্সট্রা লুমিনাল, মানে সাইটোপ্লাজমটাকে বলে। সব ব্র্যাকেটে লেখা আছে কিন্তু, দুটো কম্পার্টমেন্ট। লুমিনাল যে কোনো ফাঁকা জায়গাকে তোমার হচ্ছে ইয়ে বলে, লুমেন বলে, যে কোনো ফাঁকা জায়গাতে, সেটা তোমার আর্টারির ভিতরের ফাঁকা জায়গা হোক, তোমার ভেইনস এর ভিতরের ফাঁকা জায়গা হোক, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের ফাঁকা জায়গা হোক।
তাকে লুমেন বলে। লুমেন নাউন, লুমিনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা এরকম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবার তারপরের প্যারাটা হচ্ছে টাইপস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে দিলাম কেন, রাইবোসোম লেগে থাকা, এই যে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাংশন, তারপরের দুটো প্যারাগ্রাফ হচ্ছে ফাংশন। রাফ এন্ডোপ্লাজমিক ফাংশন প্রোটিন সিনথেসিস এন্ড সিক্রিশন করা, ট্রান্সপোর্ট করা। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন বললাম লিপিড তৈরি করা। যেমন স্টেরয়েডাল হরমোন, এগুলো লিপিড দিয়ে তৈরি হয়। একটা স্টেরয়েডাল হরমোনের এক্সাম্পল বলতে পারবা কেউ? যদিও না জানারই কথা, তাও জিজ্ঞাসা করছি। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন একটা স্টেরয়েডাল হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো স্টেরয়েডাল হরমোন। দয়া করে জিজ্ঞাসা করো না যে স্যার স্টেরয়েড কি। স্টেরয়েড কেমিস্ট্রির ব্যাপার। স্টেরয়েড হচ্ছে একটা কেমিক্যাল স্ট্রাকচার, যেরকম বেনজিন। বেনজিন মনে আছে, হেক্সাগোনাল কার্বনের স্ট্রাকচার, ওরকম স্টেরয়েড হচ্ছে একটা স্ট্রাকচার। ওগুলা জাস্ট এখন কি বলতো, এগুলো জিনিস একটু থিওরি টাইপের, তো থিসিস টাইপের স্ট্রাকচার করতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, এগুলো এগুলো একটু বোরিং লাগবে ক্লাস 11। কিছু করার নাই, এইভাবেই চলতে হবে। কিন্তু হিউম্যান ফিজিওলজি যে পার্ট গুলো আছে, প্লাস অ্যানিমাল ফিজিওলজি, ফটোসিনথেসিস, রেসপিরেশন, তারপরে কিডনি, হার্ট, ওগুলো আবার খুব ইন্টারেস্টিং। ওগুলা পড়তেও ভালো লাগে, পড়াতেও ভালো লাগে। কিন্তু একদম বেসিক লেভেলে যেটা, এগুলোকে বলে ক্লাসিক্যাল বায়োলজি। আগে সেল জানতে হবে, টিস্যু জানতে হবে, ক্লাসিফিকেশন জানতে হবে, কি অ্যানিমাল কোনটা, ম্যামাল কোনটা, রেপটাইল, এগুলোকে বলে ক্লাসিক্যাল বায়োলজি। স্যার প্ল্যাটিপাস কেমন অ্যানিমালটা? প্ল্যাটিপাসের কিংবা আবার ইউটিউবে দেখলাম সেদিন একটা ভিডিও। এবার এটা কারণ দেখছি। হ্যাঁ, এবার চলে আসো এন্ডো মেমব্রেন সিস্টেমের সেকেন্ড মেম্বার, মানে গলগি অ্যাপারেটাস। হ্যাঁ বলো। আমি দেখে শুনছি প্ল্যাটিপাসটা কার্টুনে দেখছি, মনে হচ্ছে তুমি কেমিস্ট্রি পড়াবো তো ওটা? না না, ফিনিক্স এন্ড ফর্ম। হ্যাঁ হ্যাঁ। না না, আমি কেমিস্ট্রি পড়াবো না। পড়াতাম, কিন্তু আর টাইম নাই। আমি নিজে প্রিপেয়ার করে পড়ানো যায়, কিন্তু টাইম নেই। তাছাড়া অন্যের মার্কেট খায় লাভ নেই সবাই। না না, সবাই যে যার যেটা স্পেশালাইজ সেটাই পড়ে, টেন অব্দি ঠিক আছে। হুম, ভালো পড়ায়। এখানে দুটা কেমিস্ট্রি স্যার আছে, স্বর্ণভ স্যার আর স্বর্ণভ স্যার ভালো পড়ায়। স্বর্ণভ স্যার তো কলেজের পড়ায় গেছে। স্বর্ণভ স্যার ভালো পড়ায়। তো দেখো, গলগি বডিও অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতনই দেখতে। এরও দেখো এই যে মেজের মতো যে নেটওয়ার্ক, ওই এরও সিস্টারনি আছে, এই যে এরকম লেয়ারের মতো। তা আমরা দেখতে পাচ্ছি যে গলগি বডির একটা ফেজ এরকম কনভেক্স আর একটা ফেজ এরকম কনকেভ। যদিও ছবিতে অতটা ঠিক করে দেওয়া নাই, তাও। তো এই কনভেক্স, এই ফেজটা কনভেক্স, উঁচু যেটা সেটা কনভেক্স, আর যেটা গর্ত নিচু যেটা সেটা হচ্ছে কনকেভ। তো দুটো ফেজ থাকে গলগি বডি। তো আ- একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে, মনে করো এটা সেল, এটা মনে করো নিউক্লিয়াস, এটা মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিক্রিশন গুলো গলগি বডিতে যায়, তাই গলগি বডির মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি গলগি বডিকে থাকতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি থাকতে হবে গলগি বডিকে। তাহলে এই ফেজটা, এই যে এই কনভেক্স একটা ফেজ হয়, আর এই দিকটা যেটা কনকেভ একটা ফেজ হয়। কনকেভ একটা ফেজ হয়। তো কনভেক্স যে ফেজটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিক্রিশন গুলো এই কনভেক্স ফেজটাতে গিয়ে ফিউজ হয়ে যায়, লেগে যায়। তাই কনভেক্স ফেজটার নাম হচ্ছে সিস, সিআইএস, সিস, অর ফর্মিং ফেজ। ফর্মিং ফেজ, এই সাইটটাকে বলে সিস। যেহেতু এই দিক থেকে তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক সরি গলগি বডিটা, সিস অর ফর্মিং ফেজ। অন্যদিকে কনকেভ যে ফেজটা, ওই দিক থেকে কি হয়, এই যে দেখো কনকেভ ফেজ থেকে এই যে কেমিক্যাল গুলো ম্যাচুরিং এন্ড প্যাকেজিং হয়ে এই দিক থেকে সিক্রিশন হচ্ছে, এই দিক থেকে সিক্রিশন হচ্ছে।
এই যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিক্রিশন গুলো এসে লাগছে, আর এই দিক থেকে ওটা বেরোচ্ছে প্যাকেজিং এন্ড প্রসেসিং হয়ে। তাই কনকেভ ফেজটার নাম হচ্ছে ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ। ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ, যেহেতু ওই দিক থেকে ম্যাচিউরিং হচ্ছে, কথা না? তাহলে দেখো গলগি বডি এটাকে কে ডিসকভার করেছিল? এটা ডিসকভার করেছিল ক্যামিলিও গলগি 1898-এ, নেয়ার দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছেই থাকতে পারে, কারণ নিউক্লিয়াসের সাথে অ্যাটাচড আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরাও অনেকগুলো ফ্ল্যাট ডিস্ক শেপ স্যাক দিয়ে তৈরি, যেগুলোকে সিস্টার্নি বলে। ডায়ামিটার কত দেওয়া আছে দেখে নিও। আর এগুলো প্যারালালি অ্যারেঞ্জ থাকে। আর তোমার হচ্ছে দেখো সিস্টার্নি আর কনসেন্ট্রিক্যালি। আচ্ছা, এই ওয়ার্ডটার মানে কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড, কনসেন্ট্রিক সার্কেলস কাদেরকে বলে জানো? যদি অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো সার্কেলের যদি একটাই সেন্টার হয়, তাই কি না, তাকে কনসেন্ট্রিক সার্কেল বলে। তো গলগি বডির সিস্টার্নি, এগুলা এরগুলোকে যদি সিস্টার্নি ভাবো, তারা একটা সেন্টারকেই সারাউন্ড করে আছে, তাই কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড নিয়ার দ্য নিউক্লিয়াস উইথ ডিস্টিংক্ট কনভেক্স মানে সিস আর কনভেক্স সিস অর ফর্মিং ফেজ এন্ড কনকেভ ট্রান্স অর ম্যাচিউরিং ফেজ। সব মানে এনসিইআরটি তে খুব কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে এক লাইনে সব বলেছি। আচ্ছা, এবার গলগি বডির ফাংশন কি? গলগি বডির ফাংশন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যা আসছে সেটাকে প্যাকেজিং করা, তারপরে হচ্ছে ওটাকে সিক্রিট করা। কোথায় সিক্রিট করবে? ইন্ট্রাসেলুলার টার্গেট, মনে করো ভিতরে কোথাও সেলের কোথাও ওই জিনিসটার দরকার আছে, ওখানে ওটা সিক্রিট করবে। অথবা আউটসাইড দ্য সেল, সেলের বাইরেও সিক্রিট করে কিন্তু। এবার এই যে দেখো এখানে লেখা আছে যে মেটেরিয়ালস টু বি প্যাকেজড ইন দ্য ফর্ম অফ ভেসিকলস, ভেসিকলের মধ্যে মানে ভ্যাকিউলের মধ্যে ওটাকে প্যাকেজিং করে। কোথা থেকে আসে? দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোথায় ফিউজ হয়? সিস ফেজে ফিউজ হয় অফ দ্য গলগি অ্যাপারেটাস এন্ড মুভ টুয়ার্ডস দ্য ম্যাচিউরিং ফেজ। যত ম্যাচিউর হতে হতে ম্যাচিউরিং ফেজের দিকে যায়। তারপরে হচ্ছে এ কি কি সিক্রেট করে দেখো, এ নাম্বার অফ প্রোটিনস synthesized by ribosome on the endoplasmic reticulum are modified in this cisternae of Golgi apparatus before they are released from its trans phase. কি বুঝতে পারছো তো এই লাইন সেন্টেন্সটার মানে? না বুঝতে পারলে বলো। they are released from তারপরে কি, Golgi apparatus is the important site of formation of glycoproteins and glycolipids, এগুলো তৈরি হয় গলগি অ্যাপারেটাস থেকে। এগুলোর কাজ কি? এগুলোর কাজ জিজ্ঞাসা করো না, তৈরি হয় শুধু এটাই জানো, এগুলোর অনেক রকমের কাজ আছে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। আর যদি গলগি বডির থেকে এমন কোনো ভেসিকল, দেখো ট্রান্সফেস থেকে এরকম ভেসিকল ফর্মে বের হতে থাকে, ওগুলার মধ্যে গ্লাইকোপ্রোটিন থাকতে পারে, গ্লাইকোলিপিড থাকতে পারে, স্টার্চ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। কিন্তু যদি এই কোনো একটা ভেসিকলের মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে, তাহলে ওইটা অন্য একটা সেল অর্গানেল হয়ে গেল, ওইটার নাম হয়ে গেল কি বলতো? লাইসোজোম। তাহলে লাইসোজোম, ধরে নাও একটা সেল, সেলের ভিতরে কোনো একটা প্রোটিন আছে, এই প্রোটিনটাকে ডাইজেস্ট করতে হবে। তাহলে লাইসোজোম এই ডাইজেস্টিভ এনজাইম দিয়ে প্রোটিনটাকে ডাইজেস্ট করে ফেলবে। ডাইজেস্ট করা মানে কি? প্রোটিন কমপ্লেক্স, তার সিম্পল ফর্ম কি? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে ফেলবে, বা স্টার্চ আছে, স্টার্চকে ব্রেকডাউন করে গ্লুকোজে কনভার্ট করে ফেলবে, করে এগুলোকে সেলের এনার্জি, সেলের অন্যান্য কাজে লাগাবে। কিন্তু যদি সেলের মধ্যে কোনো ঢুকে যায়, ব্যাকটেরিয়া বা কোনো জার্মস ঢুকে যায়, তাহলে কি করবে? লাইসোজোম সেম ওই ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ব্যাকটেরিয়াটাকেও ডাইজেস্ট করে মেরে ফেলবে। যদি কোনো মনে করো মাইটোকন্ড্রিয়া আছে সেলের ভিতরে, মাইটোকন্ড্রিয়াটা কাজ করা বন্ধ করে দিয়েছে, এবার মাইটোকন্ড্রিয়া, তাহলে এর মধ্যে যা নিউট্রিয়েন্ট আছে ওটাকে কাজে লাগাতে হবে। তোমার বাড়িতে মনে করো একটা কাঠের একটা একটা মনে করো জিনিস, ধরে নাও কাঠের একটা বেড, ওটার একটা পার্ট খারাপ হয়ে গেছে ঘুম করে, তো গোটা বেডটাকে ফেলে না দিয়ে ওই বেডের কাঠটা দিয়ে আমি একটা চেয়ার বানাতে পারি। তো ধরো মাইটোকন্ড্রিয়াটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মাইটোকন্ড্রিয়াটাও তো প্রোটিন টোটিন দিয়ে তৈরি,
তো ওটাকে সেলের অন্য কাজে লাগানোর জন্য দেখা গেলো লাইসোজোম এই মাইটোকন্ড্রিয়াটাকে ডাইজেস্ট করে ওটা দিয়ে এনার্জি এনার্জি কিছু বানালো বা অন্য কাজে লাগালো। আচ্ছা, এবার মনে করো সেলের নিউক্লিয়াসটাই খারাপ হয়ে গেছে। ওই নিউক্লিয়াসকে তো সেলের হেড বলে। তাহলে লাইসোজোম কি করবে, সব লাইসোজোম কেটে গোটা সেলটাকেই ডাইজেস্ট করে ফেলবে। তাই লাইসোজোমকে সুইসাইড ব্যাগ অফ দ্য সেলও বলে, কিন্তু ওগুলো কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, সব সময় না। তো these are membrane bound vesicular structure formed by the process of packaging in the Golgi apparatus। এই যে Golgi apparatus প্যাকেজিং করেই লাইসোজোম তৈরি করে। মনে রাখো লাইসোজোমের এনজাইমটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়েছে। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু প্যাকেজিং হয়ে তৈরি হচ্ছে গলগি অ্যাপারাটাস থেকে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে লাইসোজোম ইজ মেড বাই হুইচ অফ দি সেল অর্গানেল, এন্ডোপ্লাজমিক, রাফ এন্ডোপ্লাজমিক, স্মুথ এন্ডোপ্লাজমিক, গলগি অ্যাপারাটাস, রাইবোসোম, তোমার অ্যান্সার কিন্তু হবে গলগি অ্যাপারাটাস। কিন্তু যদি বলে এনজাইমটা কোথায় তৈরি হয়, তাহলে হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এগুলোর স্যার তোমার ইয়ের মধ্যে লাইসোজোমের মধ্যে কি এনজাইম থাকে? এমন হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম মানে যেই এনজাইম গুলো জল ঢুকিয়ে জিনিসকে ব্রেক করে। মনে করো প্রোটিন, এই যে অ্যামাইনো অ্যাসিড আছে, মনে করো অ্যামাইনো অ্যাসিডের চেইনকে কি বলে? প্রোটিন। তো এই প্রোটিনের স্ট্রাকচারের ভিতরে জল ঢুকিয়ে দিল, জল, এখানে জল ঢুকিয়ে দিল। জল ঢুকিয়ে দিলেই অ্যামাইনো অ্যাসিডের যে বন্ডটা আছে ওটা ব্রেক হয়ে যায়। তো জল ঢুকিয়ে ভাঙাকে হাইড্রোলাইসিস বলে। যেহেতু এই এনজাইম গুলো হাইড্রোলাইসিস করে, তাই হাইড্রোলাইটিক এনজাইম বলে। যদি এই হাইড্রোলাইটিক এনজাইম লিপিডকে লিপিডকে ব্রেকডাউন করে তাহলে বলে লাইপেজ। যদি প্রোটিনকে ব্রেকডাউন করে তাহলে বলে প্রোটিয়েজ। যদি কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে তাহলে বলে কার্বোহাইড্রেস। আর যদি নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, নিউক্লিক অ্যাসিড কি কি? ডিএনএ আর আরএনএ, ডিএনএ আরএনএ কে যদি ভাঙে তাহলে ওটার নাম লেখা নাই, ওটাকে বলে নিউক্লিয়েজ, নিউক্লিয়েজেস। এরা সব কাজই করতে পারে, সব রকমের এনজাইমই এর মধ্যে থাকে। আর লাস্ট পার্ট হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের 8.5.3.4, সেটা হচ্ছে ভ্যাকিওল। তাহলে ভ্যাকিওল কি? যে প্ল্যান্ট সেলে ভ্যাকিওল অনেক বড় হয় ম্যাচিওরড প্ল্যান্ট সেলে, নট মানে নতুন প্ল্যান্ট সেলে, নতুন তৈরি হওয়া প্ল্যান্ট সেলে ভ্যাকিওল অত বড় হয় না। প্ল্যান্ট সেলে সেল মেমব্রেন, তো প্রায় 90% জায়গা জুড়েই এরকম ভ্যাকিউল থাকে। আর এত বড় ভ্যাকিউল থাকার জন্য ওদের নিউক্লিয়াসটা কর্নার্ড হয়ে যায়, নিউক্লিয়াসটা একটা সাইডে চলে আসে। এবার এই ভ্যাকিউলটা একটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি। এই মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। মেমব্রেনটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। নিবেন স্যার, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন, গলগি বডির মেমব্রেন আর ভ্যাকিওলের মেমব্রেন টোনোপ্লাস্ট, এই মেমব্রেন গুলো কিরকম হয়? এগুলো সেল মেমব্রেনের মতনই সেম হয়, লিপিডের বাইলেয়ার আর প্রোটিন দিয়ে। ঠিক আছে, ওগুলো আলাদা কোনো মেমব্রেন না, সেম সেল মেমব্রেনের মতনই হয়। তো এবার ভ্যাকিওলের ভিতরে কি কি থাকতে পারে? ওয়াটার থাকতে পারে, স্যাপ। স্যাপ মানে দেখা গেলো মানে ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, তাহলে ওটাকে বলে সেল স্যাপ। বা এক্সক্রিটারি প্রোডাক্ট, মনে করো ইউরিয়া টিউরিয়া বা যেগুলো মনে করো ওয়েস্ট প্রোডাক্ট, এগুলোও থাকতে পারে। আচ্ছা, এবার প্ল্যান্ট সেলের প্ল্যান্ট সেলের তোমার ভ্যাকুওলের ভিতরের কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন অনেক হাই হয়। কেন? দেখো লেখা আছে ইন প্ল্যান্ট সেল দ্য টোনোপ্লাস্ট ফ্যাসিলিটেটস দ্য ট্রান্সপোর্ট অফ এ নাম্বার অফ আয়নস and other materials against concentration gradient into vacuole. Hence, their concentration is significantly higher in the vacuole than in the cytoplasm. আচ্ছা বলো তো তাহলে, এখান থেকে আমি আগের থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি। এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? কোন ট্রান্সপোর্ট? কোন ট্রান্সপোর্ট? প্যাসিভ না অ্যাক্টিভ? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো ভ্যাকিউলের টোনোপ্লাস্টের মধ্যে যে প্রোটিন গুলো আছে, টোনোপ্লাস্ট মানে সেল মেমব্রেনের মতনই হয়। তো ওরা অনেক জিনিসকে, এই যে ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়নকে ভিতরে এরকম করে ঢুকায়, পটাশিয়াম আয়নকে ভিতরে ঢুকিয়ে আর অন্যান্য মেটেরিয়ালও ভিতরে ঢুকিয়ে ভিতরের কনসেন্ট্রেশনটাকে হাই রাখে। বাইরের সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশনের থেকে ভিতরের কনসেন্ট্রেশনটা জেনারেলি হাই হয়। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে অ্যামিবার। অ্যামিবা
এটার ভ্যাকিউল অ্যামিবার মধ্যে যে ভ্যাকিউলটা থাকে ওটা একটু অন্যরকম হয়। ওই ভ্যাকিউলটার নাম হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকিউল। আর কন্ট্রাকটাইল ভ্যাকিউল আবার কি, ধরে নাও এটা একটা অ্যামিবা। এই অ্যামিবার মধ্যে ওয়াটার অনেক বেড়ে বেড়ে গেছে। এবার বেশি ওয়াটার বেড়ে গেলে তো অ্যামিবাটা ফেটে যেতে পারে। তাহলে এ কি করবে, সমস্ত ওয়াটারটাকে একটা ভ্যাকিউলের মধ্যে স্টোর করবে। তাহলে ভ্যাকিউলটার সাইজটা অনেক বেড়ে গেল। ভ্যাকিউলটাকে একটা বেলুনের মতো ভাবো। তারপরে কি করবে এই অ্যামিবাটা, এই ভ্যাকিউলটাকে এই ভ্যাকিউলটাকে নিয়ে গিয়ে সেল মেমব্রেনের সাথে ফিউজ করে দেবে। ভ্যাকিউলটাকে কি করবে, সেল মেমব্রেনের সাথে ফিউজ করে দেয়। করে দিয়ে এক্সট্রা ওয়াটারকে বাইরে বের করে দেয়। যদি বাইরে বের করে দেয় তাহলে বেলুনের সাইজটা কি আর বড় থাকবে? বেলুনের সাইজটা কন্ট্রাক্ট করে ছোট হয়ে যাবে, তারপরে আবার ওটা ভিতরে ঢুকে যাবে। তাহলে যেহেতু ওদের ভ্যাকিউলটা লার্জ হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, তাই এদের নামটা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল, কন্ট্রাক্ট হতে পারে। আবার অ্যামিবা, এই যে তোমার অ্যামিবা বলো বা হচ্ছে তোমার প্লাজমোডিয়াম বলো, সরি প্যারামেসিয়াম বলো, এরা সিউডোপোডিয়া ফর্ম করে খাবারকে খায়। এবার খাবারটাকে যখন খায়, যে দুটো সিউডোপোডিয়া একসাথে লেগে এই যে ভিতরে এটা হয়ে যায় একটা ভ্যাকিউল, তো এর মধ্যে ফুড থাকে। তো এটার নাম আবার ফুড ভ্যাকিউল। এরকমও আবার হয়। হলো এন্ডোমেমব্রেন সিস্টেম এখানে শেষ। এবার আমরা শুরু করব মাইটোকন্ড্রিয়া। তাহলে চলো মাইটোকন্ড্রিয়ার আহ এটা হচ্ছে একটা বাদামের মতো বা চপ্পলের মতো একটা স্ট্রাকচার। এইটাকে কিন্তু তোমার এমনি অত সহজে দেখতে পাওয়া যায় না, কারণ এটা খুবই ছোট হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা দেখা পসিবল, অত সহজে এটা দেখা যায় না। তো এখানে একটা এনসিইআরটি তে 3D স্ট্রাকচার দেওয়া আছে, ভালোই আছে, এটাই পরীক্ষায় আসবে। বাট আমি সহজ করে বোঝানোর জন্য এভাবে একটা ছবি আঁকিয়েছি। ড্র, হ্যাঁ ড্র আসতেই পারে। তো এরকম একটা ছবি তো দেখো, মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন থাকে। আউটার মেমব্রেন, এটা আবার ডাবল মেমব্রেন, কিন্তু ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আউটার মেমব্রেন আর হচ্ছে ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এবার আউটার মেমব্রেনটার নেচার আর ইনার মেমব্রেনের নেচার কিন্তু সেম না। আউটার মেমব্রেনটা হয় পোরাস, মানে ফুটো ফুটো হয়। আউটার মেমব্রেনটা হয় পোরাস, কিন্তু ইনার মেমব্রেনটা হচ্ছে তোমার, ইনার মেমব্রেনটা হচ্ছে দেখো একটু এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস দেখতে পাওয়া যাচ্ছে। এই ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলোকে বলা হয় হচ্ছে ক্রিস্টি। ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলোকে বলা হয় ক্রিস্টি। এবার মাইটোকন্ড্রিয়ার দেখো, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস। এই স্পেসের মধ্যে প্রচুর এনজাইম আছে, ঠিক আছে। আর ইনার মেমব্রেনের ভিতরে আবার একটা স্পেস আছে, ইনার মেমব্রেনের ভিতরে একটা স্পেস আছে। এই স্পেসটাতে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটার মধ্যে, ফ্লুইডটাকে বলে ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের মধ্যে আলাদা এনজাইম আছে। এনজাইম কি, এনজাইম বায়োমলিকিউল চ্যাপ্টারে পড়াবো, মানে নেক্সট চ্যাপ্টারে পড়াবো বায়োমলিকিউলস। এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে স্পিড আপ করে বা তোমার স্লো ডাউন করে, স্লো ডাউনও করে কিন্তু ক্যাটালিস্ট। হ্যাঁ, দুই ধরনের হয়, পজিটিভ ক্যাটালিস্ট আর নেগেটিভ ক্যাটালিস্ট। কিন্তু এই ক্যাটালিস্ট যদি প্রোটিন দিয়ে তৈরি হয় তাহলে ওটার নাম হয়ে যায় এনজাইম অর বায়ো ক্যাটালিস্ট। নর্মাল ক্যাটালিস্ট কি ইনঅর্গানিক সাবস্টেন্স দিয়ে তৈরি, কিন্তু এনজাইম হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, মানে প্রোটিন দিয়ে তৈরি। হুম। তো ম্যাট্রিক্সের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, আর বাইরের দিকে মানে মানে দুটো মেমব্রেনের মাঝখানে ইন্টার মেমব্রেন স্পেসে আলাদা এনজাইম থাকে। এই এনজাইম গুলোর কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা সবাই জানি, এনার্জি তৈরি করা। তো এনার্জি তৈরি করার জন্য যা যা এনজাইম লাগবে, মানে গ্লুকোজের রেসপিরেশনের জন্য, অ্যারোবিক রেসপিরেশন, সেই এনজাইম গুলো এই দুটো রিজিয়নে থাকে। এইবার এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোর আমি নাম কি বললাম, ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোর নাম হচ্ছে ক্রিস্টি। এবার এই ক্রিস্টির সাথে দেখো আবার
এইরকম কিছু তোমার ব্যাডমিন্টন খেলার র্যাকেটের মতো কিছু স্ট্রাকচার লেগে আছে। এই ব্যাডমিন্টন খেলার স্ট্রাকচার গুলোর নাম অনেক হয়, F0 F1 পার্টিকল, অর অক্সিজোম, অর এটিপি সিনথেস, অর এটিপিএস, অর সাব ইউনিট অফ ফার্নান্ডেজ, অনেক নাম হয়। তো এই যে F0 F1 পার্টিকল, যদি আমি এটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলি, তাহলে আমি সিম্পলি এটিপিএস অর এটিপি সিনথেস অর এটিপিএস বলবো, যেহেতু এটা এটিপি তৈরি করে। এই স্ট্রাকচার গুলোই কিন্তু এটিপি তৈরি করে, মাইটোকন্ড্রিয়ার কাজ কি এটিপি তৈরি করা। কিন্তু এরকম স্ট্রাকচার আবার প্লাস্টিডের মধ্যেও পাওয়া যায়। ও মাই গড, এরকম স্ট্রাকচার আবার প্লাস্টিডেও পাওয়া যায়, প্লাস্টিডেও ওটা একই কাজ করে, একই স্ট্রাকচার, কিন্তু ওখানে F0 F1 পার্টিকেল বলে। তো এবার ব্যাপারটা বলে দিই যে এইটা হলো মাইটোকন্ড্রিয়ার মানে ওভারঅল স্ট্রাকচার, যে আউটার মেমব্রেনটা পোরাস হয়, এই দেখো এখানে ছোট ছোট ফুটো করে দিয়েছি, কিন্তু ইনার মেমব্রেনটা ভিতরের দিকে ইনভ্যাজিনেটেড থাকে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। তার ইনার মেমব্রেনের ভিতরে যে ফ্লুইডটা থাকে ওটার নাম ম্যাট্রিক্স। আর দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, ওখানে আলাদা এনজাইম থাকে। এই তো আর একটা জিনিস বলে দিই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে ওদের নিজস্ব ডিএনএ থাকে, আবার নিজেদের ডিএনএ থাকে, প্লাস ওদের নিজেদের রাইবোজোমও থাকে। ওদের নিজেদের sorry, ওদের নিজেদের রাইবোজোমও থাকে। তাহলে রাইবোজোম দিয়ে ওরা নিজেদের প্রোটিন নিজেরাই বানাতে পারে, অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকে না। আর ডিএনএ থাকার জন্য একটা মাইটোকন্ড্রিয়া স্প্লিট হয়ে দুটা মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে বাই দ্য প্রসেস অফ ফিশন। যেরকম অ্যামিবা বাইনারি ফিশন করে, ব্যাকটেরিয়াও বাইনারি ফিশন করে, সেরকম মাইটোকন্ড্রিয়াও বাইনারি ফিশন করে। তার আগে ওরা ডিএনএ কে ডাবল করে নেয়, তারপরে দুটো মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিভাইড করে দেয়। এটা একটা লিভিং অর্গানিজমের মতো বিহেভ করে। তাই মাইটোকন্ড্রিয়াকে অনেক সময় এলিয়েন পার্টিকেল ভাবা হয়, যে এটা কোনো একটা মিটিওর বা অ্যাস্টেরয়েড দিয়ে মানে ওয়ার্ল্ডে স্ট্রাইক করেছিল, ওটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া ছিল, ওই ব্যাকটেরিয়া গুলো মানে আর্লি যখন মানে আর্থে যখন লাইফ ফর্ম হচ্ছিল তখন এগুলো আর্থে ইন্ট্রোডিউস হয়। আর এবার এরা নিজেদেরকে বাঁচানোর জন্য আর্লি লাইফ ফর্মের মধ্যে ঢুকে যায়, বুঝতে পারলা, আর্লি লাইফ ফর্মের মধ্যে ঢুকে যায়। তো এটা সিম্বায়োসিস করে, মানে যার মধ্যে ঢুকলো তাকে ও এনার্জি দিচ্ছে, আর তার বদলে ওর থেকে ফুড অ্যান্ড শেল্টার নিচ্ছে। এদের নিজস্ব ডিএনএ, কিন্তু এটা থিসিস, বুঝলা, এটা প্রুভেন না। কিন্তু এখন মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে আমাদের সেলের ইন্টিগ্রাল পার্ট। এখন মাইটোকন্ড্রিয়াকে ছাড়া সেলও বাঁচবে না, সেল ছাড়া মাইটোকন্ড্রিয়া বাঁচবে না, সিম্বায়োসিস। তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখে নাও মাইটোকন্ড্রিয়া আনলেস স্পেসিফিক্যালি স্টেইনড, মানে ঠিক করে যদি কালার না করা হয়, আর নট ইজিলি ভিজিবল, অত ভালো দেখা যায় না। এবার মাইটোকন্ড্রিয়ার নাম্বার কত হতে পারে? নাম্বারটা ভ্যারি করে, ভ্যারিয়েবল। কিসের উপরে ভ্যারি করে? ডিপেন্ডিং অন দা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অফ দা সেল। অবভিয়াসলি তোমার ব্রেনের সেলে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকবে, কারণ ব্রেনের সেলে এনার্জি বেশি লাগে। তোমার মাসেলের সেলে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, কিন্তু ব্লাডের সেলে আরবিসি তে মাইটোকন্ড্রিয়া থাকে না। ইন টার্মস অফ শেপ এন্ড সাইজ অলসো এগুলো আলাদা আলাদা হয়, সাইজ, শেপ, কত ডায়ামিটার, লেন্থ কত, এগুলো তোমরা দেখে নিও। ডাইরেক্টলি চলে আসি হচ্ছে স্ট্রাকচারে। এটা কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ডাবল ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। এবার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে একটা কম্পার্টমেন্ট থাকে, ইন্টার মেমব্রেন স্পেস। আর একটা ইনার কম্পার্টমেন্ট থাকে যেখানে ম্যাট্রিক্স থাকে। আউটার মেমব্রেন ফর্মস কন্টিনিউয়াস লিমিটিং বাউন্ডারি, মানে আউটার মেমব্রেনটা কন্টিনিউয়াস হয়, কোনো ফোল্ডিং থাকে না। কিন্তু ইনার মেমব্রেনটা ফর্মস এ নাম্বার অফ ইনফোল্ডিংস কল্ড ক্রিস্টি, সিঙ্গুলারে বলে ক্রিস্টা, টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, মানে ভিতরের দিকে। ক্রিস্টি ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। দ্য টু মেমব্রেন হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক এনজাইমস, বললাম যেটা দুটা মেমব্রেনের দুই রকমের এনজাইম থাকে, যেগুলা মাইটোকন্ড্রিয়ার কাজে লাগে। এবার মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? অ্যারোবিক রেসপিরেশন করা। রেসপিরেশন
এখানে আমি অত বলবো না, কারণ রেসপিরেশনের আলাদা চ্যাপ্টার আছে প্ল্যান্ট ফিজিওলজিতে, ওখানে আমি বলবো মাইটোকন্ড্রিয়া কিভাবে এনার্জি বানায়। অ্যারোবিক রেসপিরেশন মানে কি, উইথ দ্য হেল্প অফ অক্সিজেন গ্লুকোজকে ব্রেক ডাউন করে, হ্যাঁ কি না? ওটাকে অ্যারোবিক রেসপিরেশন বলে। দে প্রডিউস সেলুলার এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, ওরা এটিপি বানায়, আর সেই জন্য ওদেরকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে। আর কি বললাম, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, সিঙ্গেল সার্কুলার ডিএনএ, আর প্লাস ওদের নিজস্ব আরএনএ মলিকিউলও থাকে, আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি, আরএনএও থাকে আবার রাইবোজোমও থাকে। কোন রাইবোজোম? 70S রাইবোজোম। 70S কিন্তু আগেও বলে দিয়েছি। সেই জন্য ওরা নিজেদের প্রোটিন নিজেরাই বানাতে পারে, আর ওরা ডিভাইডও করতে পারে। কোন কোন প্রসেসে ডিভিশন করে? ফিশন। মাইটোকন্ড্রিয়ার একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার, উইথ মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করে সেটাও আমি এখানে মানে এই ছবিটার মধ্যে আছে। এগুলো, এই এই ছবিটা তোমাদেরকে রেসপিরেশন চ্যাপ্টারে পড়তে হবে। হ্যাঁ, এগুলো এটা আঁকাতে দিবে না। ছবি টবি মানে যেটা ছবি আঁকাতে দিবে, ধরো হার্ট ফার্টের ছবি, ওগুলো নেফ্রনের ছবি, নিউরনের ছবি, ওগুলো আঁকাতে দিবে, এগুলো এত দেবে না। তো এখানে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন আছে ঠিকই, কিন্তু ইনার মেমব্রেনের ক্রিস্টিটা দেখায়নি, ক্রিস্টিটা দেখানোর জায়গা নেই, বুঝলা? ধরে নাও এটা ইনার মেমব্রেনটা এরকম ক্রিস্টি হয়ে আছে, ক্রিস্টির সাথে এরকম F1 F0 F1 পার্টিকেল লেগে আছে। কিন্তু এখানে এই যে দেখো, এটা হচ্ছে একটা F0 F1 পার্টিকেলের ছবি। এই যে যেই পার্টটা মেমব্রেনের মধ্যে ঢুকে আছে, এই পার্টটা, এটা হচ্ছে F0, আর যেটা বাইরের দিকে আছে, মানে সরি ম্যাট্রিক্সের ভিতরের দিকে আছে, ওটা হচ্ছে F1। দুটো পার্ট থেকে। এগুলো কি দিয়ে তৈরি স্যার? এগুলো প্রোটিন দিয়ে তৈরি, অনেক রকম। হাইড্রোজেন। হুম। হাইড্রোজেন। কোন এইচ? এই এইচ? হ্যাঁ, এগুলা রেসপিরেশন যখন পড়াবো তখন এটা বুঝাবো, হাইড্রোজেন আয়ন ভিতরে ঢোকে বাইরে বেরোয়, এগুলা রেসপিরেশনে আছে। তো এই যে দেখো, আহ তোমার হচ্ছে কোথায় দেখাচ্ছি, না না, F1 F0 তো বললাম, কিন্তু একটা জিনিস আমি খুঁজছি। এনিওয়ে, মোট কথা এখানে একটা সাইকেল হয়, যে সাইকেলটার নাম হচ্ছে TCA সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো দেখো, এই যে দেখো ইনার মেমব্রেন অনেক এনজাইম আছে, এই যে একটা এনজাইম, এটা একটা এনজাইম, এটা একটা এনজাইম, এগুলো এনজাইম সব। এই এনজাইম গুলো ওই যে অ্যারোবিক রেসপিরেশনে হেল্প করে, আর এই যে সাইকেলটা আছে, এই সাইকেলটার মাধ্যমে তোমার এই যে গ্লুকোজের ব্রেকডাউন হয়, গ্লুকোজের ব্রেকডাউন হয়, গ্লুকোজের ব্রেকডাউন হয়ে যে হাইড্রোজেন আয়নগুলো তৈরি হয়, হাইড্রোজেন আয়নগুলো বাইরের দিকে অ্যাকুমুলেট হয়, তারপরে হাইড্রোজেন আয়নগুলো F0 F1 পার্টিকেল দিয়ে যখন ভিতরে আসে, তখন একটা ফোর্স ক্রিয়েট হয়, আর এই ফোর্সটা দিয়েই এডিপি এডিপি আর ফসফেট একসাথে লেগে এটিপি ফর্ম করে। এখন গ্লুকোজের ভিতর থেকে কখনো এটিপি তৈরি হয় না, গ্লুকোজের ভিতর থেকে এনার্জি রিলিজ হয়, ওই এনার্জিটা স্টোর করে এটিপির মধ্যে। এটা হচ্ছে একটা মানে কনসেপ্ট আমি দিলাম মোটামুটি আর কি। আর মাইটোকন্ড্রিয়া তো হয়ে গেল। প্লাস্টিড আমি পরের দিন পড়াচ্ছি, রাইবোজোমটা খালি শুনে নাও প্লিজ। দেখো, রাইবোজোম এর, যেটা প্রোক্যারিওটিকের রাইবোজোম হোক, ইউক্যারিওটিকের রাইবোজোম হোক, রাইবোজোম কি দিয়ে তৈরি সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। রাইবোজোম হচ্ছে আরএনএ দিয়ে তৈরি, ডিএনএ এর মতনই আর একটা নিউক্লিক অ্যাসিড হয় আরএনএ। ডিএনএ আর আরএনএ স্ট্রাকচার নেক্সট চ্যাপ্টারে আছে। আর এই আরএনএ গুলো একা একা নেই, আরএনএ গুলো এরকম প্রোটিনকে বেস করে ঘিরে আছে। এই প্রোটিন গুলোকে বলা হয় রাইবোজোমাল প্রোটিন, প্রোটিন গুলোকে বলা হয় রাইবোজোমাল প্রোটিন। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে রাইবোজোম কি দিয়ে তৈরি, তোমার অ্যান্সার হবে আরএনএ আর প্রোটিন। রাইবোজোমস আর গ্র্যানুলার স্ট্রাকচার, তো এগুলো কোথায় পাওয়া যায়? রাইবোজোমস আর গ্র্যানুলার স্ট্রাকচার, এগুলো কে আবিষ্কার করেছিল? জর্জ প্যালেট 1953-তে। কি দিয়ে তৈরি? রাইবোনিউক্লিক অ্যাসিড, মানে আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। তো ইউক্যারিওটিক সেলে 80S রাইবোজোম থাকে, দুটো যদি একসাথে থাকে তাহলে 80S। আর এইট সরি এইট আর 80S এর লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট কত দিয়ে তৈরি? 60S আর 40S দিয়ে তৈরি। কেন 60 40 মিলে 80 হয়, ওটা আগের দিন বলেছি। কিন্তু প্রোক্যারিওটিকের
কত হয় 70s। এই যে দেখো লেখা আছে 80s এর লেখা আছে 60s 40s, তো প্রোক্যারিওটিক এর 70 লেখা আছে কত 50s আর 30s। এস মানে কি, এস মানে ভেদভার্স ইউনিট অর ভেদভার্স কোএফিসিয়েন্ট, এটার আরেকটা নাম আছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। ইট ইজ ইনডাইরেক্টলি এ মেজার অফ ডেনসিটি অ্যান্ড সাইজ। যত বড় সাইজ হবে তত ধীরে ধীরে ওটা নিচের দিকে যাবে, আর যত, সরি, তত তাড়াতাড়ি নিচের দিকে যাবে, যত লাইট হবে তত ধীরে ধীরে নিচের দিকে যাবে। আমি খালি জাস্ট ওই যে এর আগের দিন হয়ে গেছে, এর আগের দিন যে আমি তোমাদেরকে টেস্ট টিউব দিয়ে সেন্ট্রিফিউগেশন করা বলেছিলাম না, যদি ধরো না আমি ইউক্যারিওটিক এর কথা বলছি, মানে 80s যেটা কিনা 60s আর 40s দিয়ে তৈরি। দেখো, যদি দুটো রাইবোজোম দুটো ইউনিট একসাথে লেগে থাকে মানে 80s ফর্মে থাকে, তাহলে এইখানে সেডিমেন্টেশন হবে একদম নিচের দিকে। যদি 60s হয় ওটা আরেকটু হালকা, ওটা একটু উপরে সেডিমেন্ট হবে। আর যেটা সব থেকে হালকা সেটা একদম উপরে সেডিমেন্ট হবে 40s। সেম গোজ উইথ 70s অলসো। তো এটা হয়ে গেল তোমার রাইবোজোম, যেটার ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা। এত অব্দি থাকা।